আচ্ছা, আমাদের আরেকটা কুইজ দেওয়া দরকার না নেক্সট উইকে? নেক্সট উইকে একটা কুইজ দিয়ে দিলে কেমন হয়? আচ্ছা, আজকে ক্লাস শেষে কুইজের ডেট আর সিলেবাস জানাই দেবো। স্যার ভাইবা রিটেন রিটেন, এইটা রিটেন হবে আর কি। ভাইবা একটা নেওয়া দরকার। আচ্ছা, এই নেক্সট উইকে এটা দিই, তারপর আমরা একটা ভাইবা নিব। সরি। আচ্ছা, আই গেস তোমাদের হচ্ছে প্রিভিয়াস কই গেল লেকচার থেকে কোয়েশ্চেন নাই। যদি না থাকে তাহলে আমি নতুন লেকচারটা একটু বুঝিয়ে দিই আর কি। লেকচার 8, অ্যালোস্টেরিক প্রোটিন। আচ্ছা, তোমরা যে কোনো সময় মানে ইন্টারফেয়ার করতে পারো কি? হ্যাঁ, ধরো আমি যখন বলবো তখন যদি তোমাদের কোনো কোয়েশ্চেন আসে, জাস্ট ইন্টারফেয়ার, ওকে? জাস্ট আমাকে জিজ্ঞেস করলেই হবে, মানে একদম শেষ হওয়ার জন্য ওয়েট করতে হবে না আর কি। ওকে, আচ্ছা আমি শুরু করি। হ্যাঁ, আচ্ছা, লেকচার 8 হচ্ছে অ্যালোস্টেরিক, বেসিক্যালি অ্যালোস্টেরিক প্রোটিনের উপর। তা যদি কোর্সটা এনজাইমের, ঘুরে ফিরে দেখি কথা, যা প্রোটিন তাই এনজাইম আর কি। হ্যাঁ, সো বেসিক্যালি আমরা এই লেকচারটাতে একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করবো যে অ্যালোস্টেরিক প্রোটিন কিভাবে আসলে কাজ করে। মানে ওকে, সো এক্সাম্পল হিসেবে আমরা হিমোগ্লোবিন ইউজ করবো। হিমোগ্লোবিন কি আমরা সবাই তো জানি। হিমোগ্লোবিন হচ্ছে আমাদের অক্সিজেন ট্রান্সফার করে আমাদের বডিতে। তার হচ্ছে লাঙে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, তারপর হচ্ছে সেই হিমোগ্লোবিন, সেই অক্সিজেন আমাদের সারা বডিতে কি হয়, ছড়ায় যায়। মানে লাঙে হচ্ছে ফার্স্ট হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেনের সাথে বাইন্ড করে সেটা হচ্ছে বডি যেই টিস্যুতে দরকার সেই টিস্যুতে যে অক্সিজেনটা দিয়ে দেয় আর কি। হ্যাঁ, তো একটা হিমোগ্লোবিন টোটাল 4টা অক্সিজেনের জন্য বাইন্ড করে, বা 4টা অক্সিজেনের সাথে বাইন্ড করে আর কি। হ্যাঁ, এবং এই যে লাঙে হিমোগ্লোবিন যে অক্সিজেনের সাথে বাইন্ড করতেছে, তারপর স্পেসিফিক বডির যে টিস্যুতে দরকার বা যে অর্গানের দরকার সেখানে গিয়ে যে অক্সিজেনটা দিয়ে দিচ্ছে, এই জিনিসগুলো রেগুলেট হয়। তো এই জিনিসটা হচ্ছে রেগুলেট হয়। হ্যাঁ, এবং হিমোগ্লোবিন যে প্রসেসে রেগুলেট হয় এটাকে অ্যালোস্টেরিক রেগুলেশন বলে আর কি। এবং হিমোগ্লোবিন এই কাজটা করতে পারে কারণ সে একটা অ্যালোস্টেরিক প্রোটিন। ওকে, সো এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি এই জিনিসগুলোই জানবো আর কি, যে কেন হিমোগ্লোবিনকে আমরা একটা অ্যালোস্টেরিক প্রোটিন বলতেছি, কিভাবে এই হিমোগ্লোবিন এই রেগুলেশনটা হিমোগ্লোবিনকে হেল্প করে লাঙে অক্সিজেনের সাথে বাইন্ড করে টিস্যুতে গিয়ে অক্সিজেন দিয়ে দিতে আর কি। ওকে স্যার অ্যালোস্টেরিক প্রোটিনস আর অ্যালোস্টেরিক এনজাইম মানে কি মাল্টিপল লিগ্যান্ড বাইন্ডিং সাইট থাকবে, এটা এমন কিছু? হ্যাঁ, অ্যাট লিস্ট মানে মোর দেন ওয়ান। অ্যালোস্টেরিক প্রোটিন বা এনজাইম হতে গেলে তার বাইন্ডিং সাইট থাকতে হবে মোর দেন ওয়ান, অ্যাটলিস্ট দুইটা আর কি। দুইটার বেশি থাকতে পারে, বাট অ্যাটলিস্ট দুইটা থাকতে হবে। তোমাদের মনে কিছুটা আইডিয়া আছে না অ্যালোস্টেরিক প্রোটিনের ব্যাপারে? স্যার অ্যালোস্টেরিক এনজাইম না একটু একটু আইডিয়া আছে। এনজাইম তো অলমোস্ট একই রকমের জন্য একই জিনিস, মানে ওই রেগুলেশনটা এক্সাক্ট সেম আর কি। হ্যাঁ, এনজাইম প্রোটিন একই একই ব্যাপার আর কি। ওকে, আচ্ছা আমরা হচ্ছে ওই মেইন আলোচনায় যাওয়ার আগে আমাদের কিছু টার্মিনোলজি জানা দরকার আর কি, যে লিগ্যান্ড কি, তারপরে কোঅপারেটিভ লিগ্যান্ড বাইন্ডিং কি। যে লিগ্যান্ড হচ্ছে যখন একটা মলিকিউল আরেকটা মলিকিউলের সাথে, ও আচ্ছা কি জিজ্ঞেস করলো, সুস্থ? থ্যাংক ইউ আনিস মাহমুদ। সুস্থ মানে আমি অলমোস্ট অ্যাকচুয়ালি রিকভার্ড। মানে আমার হচ্ছে জ্বর ছিল, ঠান্ডা ছিল, তা জ্বর এখন আর নাই। ঠান্ডা আসলে ওইভাবে নাই, একটু কাশি আছে আর কি, বাট এই এটা ভালোর দিকে আর কি। আচ্ছা, এই ওকে,
আচ্ছা, তাহলে হচ্ছে লিগ্যান্ড হচ্ছে কি, মানে ধরো ফর এক্সাম্পল এই যে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, অক্সিজেন হচ্ছে একটা লিগ্যান্ড। তারপরে ধরো ইনসুলিন হরমোন, ইনসুলিন হরমোন হচ্ছে ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এক্ষেত্রে তাহলে ইনসুলিন একটা লিগ্যান্ড আর কি, যে বাইন্ড করে সেই হচ্ছে লিগ্যান্ড। ওকে, আচ্ছা কোঅপারেটিভ লিগ্যান্ড বাইন্ডিং কি? অ্যালোস্টেরিক প্রোটিনের ক্ষেত্রে ফর এক্সাম্পল হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন হচ্ছে 4টা অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে। এর মধ্যে হিমোগ্লোবিনে যখন প্রথম অক্সিজেনটা বাইন্ড করে, তখন এই বাইন্ডিংটা বাকি অক্সিজেনগুলোর বাইন্ডিংকে ফ্যাসিলিটেট করে। মানে প্রথম অক্সিজেনটা বাইন্ড করার পর বাকি অক্সিজেনগুলো হিমোগ্লোবিনের সাথে ইজিলি বাইন্ড করতে পারে। এটাকে বলা হয় কোঅপারেটিভ লাইগ্যান্ড বাইন্ডিং আর কি। ওকে, বা কোঅপারেটিভিটি বলে আর কি। ওকে, তো যে ধরনের প্রোটিন এই ক্যারেক্টারিস্টিক্সটা শো করে তাদের হচ্ছে অ্যাটলিস্ট, দে শুড হ্যাভ অ্যাটলিস্ট 2 লিগ্যান্ড বাইন্ডিং সাইট। ওকে, তো এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখো, ধরো এই যে অ্যালোস্টেরিক প্রোটিনে যে মানে তাদের তো একটার বেশি লিগ্যান্ড বাইন্ডিং সাইট থাকতেই হবে, এই লিগ্যান্ড যে সেম হতে হবে এমন কোনো কথা নেই, লিগ্যান্ড ডিফারেন্ট হতে পারে। ওকে, যেমন ধরো এই হিমোগ্লোবিনের ক্ষেত্রে সে অক্সিজেন হচ্ছে বাইন্ড করার পরে আদার অক্সিজেন গুলোকে বাইন্ড করাকে ফ্যাসিলিটেট করে, এখানে লিগ্যান্ড গুলো সেম। কিন্তু এই হিমোগ্লোবিনে কিন্তু অন্য ব্যাপার আছে, যেমন ধরো কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের একটা লিগ্যান্ড আর কি, কারণ কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে এবং বাইন্ড করে সে ওই হিমোগ্লোবিনের অক্সিজেন বাইন্ডিংটাকে এফেক্ট করে আর কি। তো এই ক্ষেত্রে কিন্তু লিগ্যান্ড আলাদা হলো। ওকে, ওকে, আচ্ছা আমরা যেহেতু এক্সাম্পল হিসেবে হিমোগ্লোবিন নিয়ে আলোচনা করবো, সো আমাদের আরেক ধরনের প্রোটিন যে হচ্ছে অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে, যেটার নাম হচ্ছে মায়োগ্লোবিন। ওকে, সেটার ব্যাপারে একটু আলোচনা করা উচিত। ওকে, বেসিক্যালি এই চ্যাপ্টারে না আমরা এই দুইটা হচ্ছে কম্পারিজন করবো আর কি, কারণ এই মায়োগ্লোবিন আর হিমোগ্লোবিনের অনেক সিমিলারিটিজ আছে, স্ট্রাকচারাল সিমিলারিটিজ আছে, কিছু ফাংশনাল সিমিলারিটিজও আছে আর কি। হ্যাঁ, বাট একটা হচ্ছে নন অ্যালোস্টেরিক প্রোটিন, মায়োগ্লোবিন নন অ্যালোস্টেরিক আর হিমোগ্লোবিন হচ্ছে অ্যালোস্টেরিক। সো আমরা এই দুইটা প্রোটিনকে সাইড বাই সাইড আলোচনা করবো আর কি। তাহলে আমাদের এই অ্যালোস্টেরিক প্রোটিনের মেকানিজমটা বুঝতে ইজিয়ার হবে আর কি। ওকে, আচ্ছা এর মধ্যে হচ্ছে আচ্ছা বোথ মায়োগ্লোবিন এবং হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে। হিমোগ্লোবিন হচ্ছে 4টা অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে, কিন্তু মায়োগ্লোবিন একটা অক্সিজেনের সাথেই বাইন্ড করে। ওকে, তাহলে তাদের ফাংশনাল ডিফারেন্সটা আসলে কোথায়? আচ্ছা, এই ডানে যে ফিগারটা দেখা যাচ্ছে, এটা বেসিক্যালি আমাদের বডিতে যে ব্লাড সার্কুলেশন হয় সেটার একটা মানে কি বলতে পারো সহজভাবে দেখানো ফিগার আর কি। ঠিক আছে, তো ফর এক্সাম্পল কি হয়, আমাদের ফুসফুসে অক্সিজেন হচ্ছে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে। তো আমরা জানি একটা হিমোগ্লোবিনের সাথে 4টা অক্সিজেন বাইন্ড করে। হ্যাঁ, এবং হিমোগ্লোবিনের স্ট্রাকচারে আয়রন আছে, আমরা ডিটেল স্ট্রাকচার দেখবো। হিমোগ্লোবিনের স্ট্রাকচারে যে আয়রন আছে সে আয়রন হচ্ছে অক্সিজেন বাইন্ড করে আর কি। বাইন্ড করার পরে হিমোগ্লোবিন হচ্ছে ব্লাড হচ্ছে কি, ব্লাডের মাধ্যমে হিমোগ্লোবিন আমাদের সারা বডিতে সার্কুলেট করে যেই টিস্যুতে দরকার, ধরো ফর এক্সাম্পল এই টিস্যুতে দরকার। ওকে, এই টিস্যুতে গিয়ে হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেনটা দিয়ে দেয় আর কি। ওকে, তো টিস্যুতে এই মায়োগ্লোবিন নামে এক ধরনের প্রোটিনও থাকে। ওকে, সেও হচ্ছে অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে এবং তার ক্ষেত্রে ওই আয়রন থাকে, সে আয়রনে গিয়ে অক্সিজেন হচ্ছে বাইন্ড করে। ঠিক আছে, আচ্ছা দেন হচ্ছে টিস্যুতে তো ব্লাডের যে হিমোগ্লোবিন ছিল সে তো অক্সিজেন টিস্যুকে দিয়ে দিল বা প্লাস মায়োগ্লোবিনকে দিয়ে দিল। দেন সে হচ্ছে ওই টিস্যুতে যে কার্বন ডাইঅক্সাইড থাকে, যেটার ওয়েস্ট প্রোডাক্ট আর কি রেসপিরেশনের, সেই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ওই হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, তারপর সে হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে আবার লাঙে এসে সেই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, নতুন করে অক্সিজেনের সাথে বাইন্ড করে আবার সার্কুলেশনে চলে যায় আর কি। ওকে, সো হিমোগ্লোবিন যে কাজটা করে, হিমোগ্লোবিন কিন্তু সারা বডিতে অক্সিজেন ট্রান্সফার করতে পারে। হ্যাঁ, কিন্তু মায়োগ্লোবিন কিন্তু সারা বডিতে অক্সিজেন ট্রান্সফার করতে পারে না। মায়োগ্লোবিন যে কাজটা করতে পারে, মায়োগ্লোবিন কোথায় থাকে? টিস্যুর ভেতরে থাকে। সো সে হচ্ছে ইন্ট্রা টিস্যু, মানে ওই টিস্যুর ভেতরে অক্সিজেন ট্রান্সফার করতে পারে, মানে একটা সেলের ভেতরে আর কি। ঠিক আছে, ধরো একটা সেলের ভেতরে মায়োগ্লোবিন আছে, সে ওই সেলের ভেতরে ইন্ট্রা সেলুলার বা ইন্ট্রা টিস্যু অক্সিজেনটা ট্রান্সফার করতে পারে। আর একটা খুব ইম্পর্টেন্ট কাজ করে মায়োগ্লোবিন, সেটা হচ্ছে সে অক্সিজেনটাকে ধরে রাখতে পারে।
স্টোর করে রাখতে পারে, যেই কাজটা হিমোগ্লোবিন করতে পারে না। হিমোগ্লোবিন সারা বডিতে অক্সিজেন সার্কুলেট করে, দ্যাটস ইট। কিন্তু মায়োগ্লোবিন কিন্তু কি করতে পারে, সে হচ্ছে অক্সিজেনটাকে স্টোর করতে পারে। হ্যাঁ, এই স্টোর করার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ধরো ফর এক্সাম্পল মাসল টিস্যু, হ্যাঁ, আমরা যখন কাজ করি আমাদের কিন্তু ধরো আমরা মুভ করতেছি, হ্যাঁ, মুভ করতেছি বা কোনো কাজ করতেছি, আমাদের মাসল কিন্তু প্রচুর ইউজ হয় আর কি। তো যখনই কোনো টিস্যু বা সেল ইউজ হতে থাকে মানে কাজ করতে থাকে, তার কিন্তু প্রচুর এনার্জি দরকার হয়। ওকে, এবং এনার্জি দরকার হওয়ার জন্য তার কি লাগে, তার অক্সিজেন লাগে। এখন ধরো একজন অ্যাথলেট বা ধরো তুমি হচ্ছে এক্সারসাইজ করতেছো জিমে যে, হ্যাঁ, তখন কিন্তু কাজের পরিমাণটা ইউজুয়ালি টিস্যু যে কাজ করে ওই সেলগুলো, মাসল সেলগুলো, তার থেকে অনেক বেশি তখন কাজ করতে হয়, কারণ তুমি এক্সারসাইজ করতেছো হয়তো বা হেভি এক্সারসাইজ। তো তখন হয় কি, হিমোগ্লোবিন যে অক্সিজেনটা ট্রান্সফার করে সেটা এনাফ হয় না আর কি, টিস্যুর আরো বেশি অক্সিজেন দরকার হয়। তখন হচ্ছে এই যে মায়োগ্লোবিন যে অক্সিজেনটা স্টোর করেছিল, সেই অক্সিজেনটা হচ্ছে তখন ইউজ হয় আর কি। ওকে, সেই জন্য কিন্তু মাসল টিস্যুতে, আমাদের বডির সব টিস্যুতে মায়োগ্লোবিন সেম পরিমাণে থাকে না, মাসল টিস্যুতে মায়োগ্লোবিন অনেক বেশি থাকে। ওকে, ইউজুয়ালি মায়োগ্লোবিন মাসল টিস্যু গুলোতেই থাকে আর কি। ঠিক আছে, তো মাসল মাসল টিস্যু কিন্তু কিছু স্টোর করা, অক্সিজেন স্টোর করা লাগে আর কি, এই যে পারপোজের জন্য। স্যার তাহলে কি মায়োগ্লোবিন মানে কোয়াটার্নারি স্ট্রাকচারটা ফর্ম করে না? মায়োগ্লোবিন, জি স্যার। মায়োগ্লোবিনের বেসিক্যালি টারশিয়ারি স্ট্রাকচারটি প্রোটিন হিসেবে কাজ করে, ফাংশনাল প্রোটিন আর কি। ওকে ই স্যার। একটা একটা কোয়াটার্নারি স্ট্রাকচার আর কি, তোমার হচ্ছে হিমোগ্লোবিন, তো মায়োগ্লোবিন ওইটা না আর কি। মায়োগ্লোবিনের যে টারশিয়ারি স্ট্রাকচার, ওটার একটাই সাব ইউনিট আর কি, ইউনিট মায়োগ্লোবিন, কিন্তু হিমোগ্লোবিনের চারটা স্ট্রাকচার আমরা দেখবো। হ্যাঁ, তখন দেখবো যে আসলে একই রকমের স্ট্রাকচার। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এই যে যেটা বললাম মাত্র তোমার হিমোগ্লোবিনের টোটাল, আচ্ছা স্ট্রাকচার একটু এইখানে দেখে যে হিমোগ্লোবিনের ধরো স্কিমেটিক ফিগার এটা, হ্যাঁ, 1 2 3 4 টোটাল 4টা সাব ইউনিট আছে, কিন্তু মায়োগ্লোবিন কিন্তু একটাই, যে এটা হচ্ছে মায়োগ্লোবিন আর কি, ব্রাউন কালারটা, এটা হচ্ছে একটাই। ওকে, তো এই হিমোগ্লোবিনের যে সাব ইউনিট গুলা, তারা আবার স্ট্রাকচারালি মায়োগ্লোবিনের সাথে সিমিলার, একই রকম স্ট্রাকচার। অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স ডিফার কিছুটা। ওকে, কিন্তু স্ট্রাকচারালি তারা হচ্ছে সেম। ওকে, সো হিমোগ্লোবিনকে আমরা বলতে পারি কি এটা একটা কোয়াটার্নারি স্ট্রাকচার আর কি, আর মায়োগ্লোবিন হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। ওকে, একটাই। এবং মায়োগ্লোবিনে এই যে অক্সিজেন যে বাইন্ড করে, অক্সিজেন বাইন্ড করে হচ্ছে হিম গ্রুপের সাথে আর কি। হ্যাঁ, হিম গ্রুপে হচ্ছে আয়রন থাকে, ওইটার স্ট্রাকচার আমরা দেখবো একটু পরে হিমের। মায়োগ্লোবিনে একটাই হিম গ্রুপ থাকে, আর হিমোগ্লোবিনের প্রতিটা সাব ইউনিটে একটা করে হিম গ্রুপ থাকে আর কি। হিম গ্রুপের স্ট্রাকচার কিন্তু একদম সেম, মায়োগ্লোবিনের যে হিম গ্রুপ আছে আর হিমোগ্লোবিনের যে হিম গ্রুপ গুলা স্ট্রাকচার সেম আর কি। হ্যাঁ, প্লাস এই ওভারঅল যে স্ট্রাকচার প্রতিটা সাব ইউনিটের হিমোগ্লোবিনের, এটা হচ্ছে মায়োগ্লোবিনের স্ট্রাকচারের সাথে সেম আর কি। ওকে, এই জন্য 4টা হিম গ্রুপ থাকার কারণে হিমোগ্লোবিন 4টা অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে, আর মায়োগ্লোবিন একটা অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে। ওকে, তাদের সিকোয়েন্স একটু ডিফারেন্স আছে আর কি। ওকে, তোমার যা ধরো হিমোগ্লোবিন হচ্ছে 1 সেকেন্ড, মানে মায়োগ্লোবিনের যে, সে হচ্ছে আলফা হেলিকেল দিয়ে তৈরি আর কি, এর স্ট্রাকচারটা টোটাল 8টা আলফা, 8 আলফা হেলিকেল দিয়ে এর স্ট্রাকচার তৈরি আর কি, যে ABCDEFGH টোটাল 8টা হেলিকেল। ওকে, এই জন্য এদেরকে মনোমারিক প্রোটিন বলা হয়। কিন্তু এই হিমোগ্লোবিন যে, সে কিন্তু আবার ডিফারেন্ট টাইপের, আলফা এবং বিটা। ওকে, 2 ধরনের চেইন দিয়ে তৈরি আর কি। ওকে, এবং এই জন্য তাদেরকে হেটারোমারিক বলা হয়, কারণ যেহেতু তাদের আলফা এবং বিটা দুইটাই থাকে আর কি। আচ্ছা, এবং এই আলফা এবং বিটার কিন্তু তোমার এই আলাদা আর কি, মানে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আলাদা আর কি। ওকে, যেমন ধরো এখানে লেখা আছে আলফা হচ্ছে 141 রেসিডিউ থাকে, আর বিটাতে থাকে হচ্ছে 146 রেসিডিউ। ওকে, ওকে, এটা হলো স্ট্রাকচারাল সিমিলারিটিস। এটা হচ্ছে ওই জাস্ট যে এই সাব ইউনিট গুলো যে সেম,
এটা একটু দেখাইছে, এই হচ্ছে মায়োগ্লোবিনের ক্ষেত্রে একটা ইউনিট। এই যে এখানে এটা হচ্ছে হিম গ্রুপটা, আর এটা হচ্ছে হিমোগ্লোবিনের বিটা সাব ইউনিটটা আর কি। স্ট্রাকচারালি দে আর অলমোস্ট সিমিলার। হিয়ার ইজ দ্য হিম গ্রুপ। যদি স্ট্রাকচারালি সিমিলার হলে তাদের ফাংশন ডিফারেন্ট হয়। আচ্ছা, এখন আমরা একটু মায়োগ্লোবিনের ব্যাপারে আরেকটু ইনফরমেশন দেখি। মায়োগ্লোবিন হচ্ছে দ্য ফার্স্ট প্রোটিন হুইচ এক্স-রে ক্রিস্টাল স্ট্রাকচার ওয়াজ ডিটারমাইন্ড। এক্স-রে ক্রিস্টালোগ্রাফি করে প্রোটিনের স্ট্রাকচার ডিটারমাইন করা যায়, এটা তো মনে হয় আমরা জানি না? ওকে, না জানলে অসুবিধা নেই, আমরা এখন জানলাম। এক্স-রে ক্রিস্টালোগ্রাফি একটা হচ্ছে মেথড আর কি। হ্যাঁ, ধরো ফর এক্সাম্পল তুমি হচ্ছে কারো বডি থেকে, সেটা হিউম্যান, অ্যানিমাল, প্ল্যান্ট, যাই হোক, একটা হচ্ছে প্রোটিন আইসোলেট করলো আর কি। তো আইসোলেট করার সময় প্রোটিন আইসোলেট করার একটা সিস্টেম হচ্ছে, সেটাকে আমরা ওরকম ওই ক্রিস্টাল ফর্মে ধরো সল্টও কিন্তু একটা ক্রিস্টাল, হ্যাঁ, তো ক্রিস্টাল ফর্মে সেটাকে হচ্ছে আমরা আইসোলেট করতে পারি। করার পরে সেটার আমরা প্রোটিনের স্ট্রাকচারটা কেমন সেটা জানার একটা ওয়ে হচ্ছে এক্স-রে ক্রিস্টালোগ্রাফি মেথড আর কি। মেশিন আছে, হ্যাঁ, যেরকম ক্রিস্টালোগ্রাফি মেশিন আছে, সেই মেশিনের মধ্যে হচ্ছে ওই প্রোটিনের ক্রিস্টালটা দিতে হয়, সেটার মধ্যে দিয়ে মেশিনটা এক্স-রে পাস করায়, তারপরে হচ্ছে সফটওয়্যার ইউজ করে আমরা হচ্ছে ওখান থেকে প্রোটিনের 3D স্ট্রাকচারটা বের করতে পারি আর কি। মায়োগ্লোবিনের হচ্ছে সেই প্রোটিন যার প্রথমে এক্স-রে ক্রিস্টালোগ্রাফি করে 3D স্ট্রাকচারটা ডিটারমাইন করা হয়েছিল আর কি। ওকে, এবং তার কাজ কি? সে হচ্ছে মাসলে অক্সিজেনের সাথে বাইন্ড করে অক্সিজেনকে স্টোর করে প্লাস ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট করতে পারে আর কি। ওকে, আচ্ছা, বাকিগুলো পড়লে বুঝবা। স্ট্রাকচার খুবই কম্প্যাক্ট স্ট্রাকচার আর কি, খুবই হাইলি ওয়াটার সলিউবল। এখানে হচ্ছে হিমোগ্লোবিনের স্ট্রাকচার দেখানো হয়েছে। হ্যাঁ, এই এক্স-রে ক্রিস্টালোগ্রাফিতে যখন আমরা স্ট্রাকচার বের করি না, তখন এরকম দেখায় আর কি। তো বিভিন্ন ভাবে এটাকে দেখানো যায় আর কি। ধরো এটা হচ্ছে ওভারঅল স্ট্রাকচারটা। ওকে, আর এটা হচ্ছে তোমার ওই যে চেইন গুলা দিয়ে তৈরি আলফা চেইন, সে আলফা চেইন গুলো কিভাবে অ্যারেঞ্জ আছে সেটা দেখাচ্ছে। ওকে, এন্ড হিয়ার ইজ দা হিম গ্রুপ। এই যে মাঝখানে একটা পার্পল বলের মতো আছে, এটা হচ্ছে হিম গ্রুপ আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটু হিম গ্রুপের স্ট্রাকচারটা দেখি, কারণ অক্সিজেন তো হিম গ্রুপের সাথে বাইন্ড করে, তার একটা স্ট্রাকচার আছে আর কি। মানে বোথ হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন দুইটার ক্ষেত্রে অক্সিজেন বাইন্ড করে হচ্ছে এই হিম গ্রুপের সাথে। হ্যাঁ, এই হিম গ্রুপের স্ট্রাকচার হচ্ছে এরকম। ওকে, এই মাঝখানে একটা আয়রন থাকে। এই আয়রন হচ্ছে এরকম একটা স্ট্রাকচারে থাকে, কিংবা আয়রনের চারিদিকে কিছু গ্রুপ থাকে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ধরো একটা প্লেন আর কি, উপর থেকে দেখলে এরকম দেখাবে, কিন্তু সাইড থেকে যদি দেখি ব্যাপারটা হচ্ছে এরকম। এই যে মাঝখানে একটা আয়রন, ওকে, এটা হচ্ছে একটা 6 কোঅর্ডিনেশন পজিশনে থাকে আর কি। 6 কোঅর্ডিনেশন পজিশন কেন বলা হয়? এই যে আয়রনটা আছে না, এই যে মাঝখানে, সে হচ্ছে এই 4 কোণায় 4টা নাইট্রোজেনের সাথে যুক্ত থাকে। হ্যাঁ, নাইট্রোজেন এন এর সাথে যুক্ত থাকে, আর নিচে হচ্ছে সে তোমার আরেকটা নাইট্রোজেনের সাথে। আচ্ছা, আমরা এটা দেখলাম না, এইভাবে না দেখে আমরা এইভাবে দেখি। ওকে, যে এই স্ট্রাকচারটাই, এটা হচ্ছে উপর থেকে একটা প্লেনে, যদি এটাকে সাইড থেকে দেখি তাহলে ব্যাপারটা হবে এরকম। এই যে আয়রন, সে 4 কোণায় এই 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 4টা নাইট্রোজেনের গ্রুপের সাথে যুক্ত। নিচে, হ্যাঁ, নিচে হচ্ছে সে আরেকটা নাইট্রোজেনের সাথে যুক্ত, যেই নাইট্রোজেনটা হচ্ছে একটা হিস্টিডিন গ্রুপের, হ্যাঁ, F8 হিস্টিডিনের নাইট্রোজেন গ্রুপের সাথে যুক্ত থাকে। আর উপরে যে আরেকটা আয়রনের উপরে সে হচ্ছে অক্সিজেন বাইন্ডিং সাইটটা থাকে আর কি। হ্যাঁ, তো বেসিক্যালি অক্সিজেন বাইন্ড করে হচ্ছে আয়রনের এইখানে আর কি। ওকে, এই জন্য তো এটাকে 6 কোঅর্ডিনেশন পজিশন বলে আর কি। মানে একটা পজিশন হচ্ছে তার একটা পজিশন অক্সিজেন বাইন্ড করে 6 নম্বর পজিশনটাতে। ঠিক আছে, আচ্ছা, আবার এখানে যখন অক্সিজেন এই 6 নম্বর পজিশনটা হচ্ছে তার মানে আয়রন এবং এই যে হিস্টিডিন E5, হ্যাঁ, এই দুইটা অংশের মাঝখানে থাকে আর কি। ঠিক আছে, একটা ইনফরমেশন দিয়ে, এই অক্সিজেন যখন এখানে বাইন্ড করে আয়রনের সাথে, তখন এই অক্সিজেন যখন আয়রনের সাথে বাইন্ড করে আর কি, সে আবার তখন এই যে এইখানে যে হিস্টিডিন E7টা আছে, এটার সাথে হচ্ছে ইন্টারাকশন করতে পারে।
হিমোগ্লোবিনের ক্ষেত্রে এই ইন্টারাকশনটা নেসেসারি, মানে অক্সিজেন যখন বাইন্ড করে আয়রনের সাথে, বাইন্ড করার পর সে যে আবার যে হিস্টিডিন E7 এর সাথে ইন্টারাকশন করে, এই ইন্টারাকশনটা হচ্ছে হিমোগ্লোবিনের এই যে অ্যালোস্টারিক মেকানিজম যে সে শো করে, অ্যালোস্টারিক এক প্রোটিন হিসেবে যে সে আচরণ করে, এই ইন্টারাকশনটা সেটার জন্য ইম্পর্টেন্ট আর কি। ওকে, এই বেসিক্যালি এই ইন্টারাকশনটার জন্যই সেই কাজটা হয়। ওকে, আচ্ছা। আর এই যে আর এই অক্সিজেন বাইন্ডিং সাইটের আশেপাশে আরো কিছু গ্রুপ থাকে আর কি, যেমন ধরো যে ভ্যালিন, তারপরে যে ফিনাইল, এই দুইটার কিন্তু ইম্পর্টেন্স আছে। এই হিম গ্রুপে যে আয়রনটা থাকে তার হচ্ছে আয়রন 2 অবস্থায় থাকতে হয়, কারণ অক্সিজেন শুধুমাত্র আয়রন 2 অবস্থার সাথে বাইন্ড করতে পারে। যদি আয়রন 3 অবস্থায় চলে যায়, ওকে, অক্সিডাইজড হয়ে যদি আয়রন 3 হয়ে যায়, আয়রন 3 এর সাথে কিন্তু অক্সিজেন বাইন্ড করতে পারে না আর কি। হ্যাঁ, তো এই যে গ্রুপগুলা, ওকে, ভ্যাল অ্যান্ড ফি, এদের এদের কাজ হচ্ছে এই অক্সিজেনটাকে আয়রন 2 অবস্থায় রাখা আর কি। ওকে, তারা অক্সিডাইজড হয়ে আয়রন 3 তে যেতে দেয় না আর কি। যদি সামহাও আয়রন 3 তে চলে যায়, তখন তারা এটাকে হচ্ছে ওই আবার আয়রন 2 তে নিয়ে আসে। ওকে, আচ্ছা। তো হিম গ্রুপের স্ট্রাকচার এটা হচ্ছে হিমোগ্লোবিন, মায়োগ্লোবিনের ক্ষেত্রে যেরকম, হিমোগ্লোবিনের ক্ষেত্রে সেরকম। আচ্ছা, এখন আমরা দেখি যে যে মায়োগ্লোবিন, যে কনসেন্ট অক্সিজেন, আমরা জানি কি যখন মায়োগ্লোবিনের সাথে কি অক্সিজেন বাইন্ড করে এবং লিগা, তাহলে কি অক্সিজেন হচ্ছে একটা লিগা, এবং স্যার আমরা আমার জানি। একটা কোয়েশ্চেন ছিল স্যার। ইয়েস, শিওর, প্লিজ। স্যার আপনি যেরকম বললেন যে, স্যার আগের স্লাইড একটু যান স্যার, এখানে যে অক্সিজেনের সাথে, এটা না, এটা এটা স্যার না এটা স্যার 10 নম্বরটা স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার অক্সিজেনের সাথে এই যে হিস্টিডিন E7 এর এই বাইন্ডিংটা, এটা কি শুধুমাত্র মানে হিমোগ্লোবিনের জন্যই মানে দরকার, না হিমোগ্লোবিন মায়োগ্লোবিন দুটোর ক্ষেত্রেই দরকার, মানে এই বাইন্ডিং? দুইটার ক্ষেত্রেই হয়, দুইটার ক্ষেত্রেই হয়। তোমার এই ইন্টারাকশনটা দুইটার ক্ষেত্রেই হয় বেসিক্যালি। এইখানে যে স্ট্রাকচার মানে মানে অক্সিজেন যখন বাইন্ড করে আয়রনের সাথে, তখন হচ্ছে অক্সিজেনটা আবার এই হিস্টিডিন E7 এর সাথে ইন্টারাকশন করে। দুইটার ক্ষেত্রে এটা হয়। হ্যাঁ, কিন্তু আসলে না, মায়োগ্লোবিনের সে অপশনই নেই অ্যালোস্টেরিজম দেখানোর জন্য, মানে অ্যালোস্টেরিক প্রোটিন হিসেবে আচরণ করার মতো, কারণ তার ওই একটাই সাব ইউনিট, একটাই অক্সিজেন, তার সাথে একটাই অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে। জি স্যার, এই জন্য জিজ্ঞেস করলাম, ওখানে তো একটাই সাব ইউনিট, একটা অক্সিজেনের সাথে ওটা বাইন্ড করে। হ্যাঁ, তো ইন্টারাকশন ওই ক্ষেত্রেও হয়, কিন্তু হলেও আসলে ওইটা মানে ওই অ্যালোস্টোরিক মেকানিজম দেখানোর জন্য ওইটার কোনো ইফেক্ট নেই, কারণ মায়োগ্লোবিনের ক্ষেত্রে ওটা পসিবলই না আর কি। ওকে ওকে, স্যার। এবং এই স্ট্রাকচারটা এক্স্যাক্টলি সেম, এটা হচ্ছে মায়োগ্লোবিনও যেরকম হিমোগ্লোবিনও সেম, এক্স্যাক্টলি সেম আর কি, কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, এখন হচ্ছে অক্সিজেন যেহেতু কি হিমোগ্লোবিন, মায়োগ্লোবিনের একটা লিগ্যান্ড, সো এবং আমরা জানি লিগ্যান্ডের কনসেন্ট্রেশন, কারণ এখানে যে বাইন্ডিং এর উপর ইফেক্ট আছে, আমরা দেখছি না ইফেক্ট অফ কনসেন্ট্রেশন অন এনজাইম ক্যাটালাইসিস। সো তার মানে কি কনসেন্ট্রেশনের উপর ডেফিনেটলি বাইন্ডিং এর একটা ইফেক্ট আছে আর কি। ইউজুয়ালি আমরা জানি কনসেন্ট্রেশন বেশি হলে বাইন্ডিং হচ্ছে বেশি হয়, স্বাভাবিক। কনসেন্ট্রেশন, লাইগ্যান্ডের কনসেন্ট্রেশন বেশি মানে অনেক বেশি অক্সিজেন আছে, তো হচ্ছে সে খুব দ্রুত বাইন্ড করবে। সো এই গ্রাফটা হচ্ছে ওই জিনিসটা দেখায় যে অক্সিজেনের কনসেন্ট্রেশনের সাথে ওই অক্সিজেনের কনসেন্ট্রেশন যদি বাড়ে, তাহলে হচ্ছে মায়োগ্লোবিনের সাথে যে অক্সিজেনের বাইন্ডিংটা, ঠিক আছে, কত দ্রুত হয় আর কি, আমরা ইজিলি বলি। সো এই ক্ষেত্রে দেখানো হয় হচ্ছে এক্স এক্সিস বরাবর অক্সিজেনের কনসেন্ট্রেশন, হ্যাঁ, সেটাকে হচ্ছে এই PO2 এইভাবে প্রকাশ করে আর কি। এটা জাস্ট হচ্ছে অক্সিজেনের কনসেন্ট্রেশন। ঠিক আছে, এই এক্স এক্সিস বরাবর যত বেশি যাবো তত বেশি অক্সিজেনের কনসেন্ট্রেশন পাবে। আর ওয়াই এক্সিস বরাবর দেখানো হচ্ছে ফ্র্যাকশনাল স্যাচুরেশন। ফ্র্যাকশনাল স্যাচুরেশন মানে কি, মায়োগ্লোবিনের সাথে যখন অক্সিজেন বাইন্ড করে ফেলবে, সেটা তো স্যাচুরেটেড অবস্থা। ওকে, সো ফ্র্যাকশনাল স্যাচুরেশন যত বেশি, তার মানে কি বাইন্ড করে ফেলছে আর কি। ওকে, কম মানে কম বাইন্ড করছে। সো আমরা যদি এই গ্রাফটা দেখি, যে এখানে ছিল সামান্য অক্সিজেনের কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে কিন্তু স্যাচুরেশন বেড়ে গেছে। খেয়াল করে দেখছো যে ধরো একদম জিরো লেভেলে যখন আছে অক্সিজেন, যখন খুব কম তখন বাইন্ড করতেছে, কিন্তু অক্সিজেনের কনসেন্ট্রেশন সামান্য বাড়ার ফলেই স্যাচুরেশন অনেক বেড়ে গেছে, মানে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে ফেলছে, সব হিমোগ্লোবিনের সাথে, এবং
খুব দ্রুতই হচ্ছে একদম স্যাচুরেটেড হয়ে যায় আর কি, খুব দ্রুতই স্যাচুরেটেড হয়ে যায়। কি কনসেন্ট্রেশনের সাথে প্রেসারটা প্রপোর্শনাল রিলেশনশিপ মেইনটেইন করে? আচ্ছা, এখানে যে টর বলা হচ্ছে না, এটা হচ্ছে কনসেন্ট্রেশনটাকে, অক্সিজেনের কনসেন্ট্রেশনটাকে একভাবে প্রকাশ করার ইউনিট এটা আর কি। মানে প্রেসার দিয়ে, প্রেসারের ইউনিট ইউজ করে অক্সিজেনের কনসেন্ট্রেশনটা বোঝানো হচ্ছে। মানে ওকে, সেই রিলেশনশিপ প্রপোর্শনাল, যদি মানে কনসেন্ট্রেশন বাড়ায় তাহলে প্রেসার বেড়ে যাবে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, কনসেন্ট্রেশন বাড়লে প্রেসার বাড়বে, কারণ কনসেন্ট্রেশন বাড়া মানে কি, এখন বেশি মলিকিউল আছে, ওকে, তো বেশি মলিকিউল থাকলে তো প্রেসার বেশি দিবে। মানে এটা কি অক্সিজেনের কনসেন্ট্রেশন বোঝানোর জন্য এটা একটা ইউনিট আর কি। ধরো যে আমরা ওজন কেজি দিয়ে প্রকাশ করি না, ওই টাইপের একটা ব্যাপার আর কি। যেমন ধরো আমরা যে জ্বর মাপি, আমরা জ্বর কি দিয়ে মাপি? থার্মোমিটার দিয়ে জ্বর মাপি, থার্মোমিটার তো পারদ থাকে, বেসিক্যালি পারদের প্রেসারের ক্যারেক্টারিস্টিকটাই কিন্তু ইউজ করা হয় জ্বরটা মাপার জন্য। ওকে, এনিওয়ে, আচ্ছা এটা তো গেল হচ্ছে কি, আচ্ছা ওকে, এটা হচ্ছে তোমার, আচ্ছা এখন হচ্ছে আমাদের মায়োগ্লোবিন শেষ, সেখানে আমরা হিমোগ্লোবিনে আসি। এই হিমোগ্লোবিনের 4টা সাব ইউনিট, যেটা আমরা অলরেডি জানি, 1 2 3 4। এই 4টার মধ্যে 2টা সাব ইউনিট আইডেন্টিক্যাল, 2টা সাব ইউনিট আইডেন্টিক্যাল, ওকে, এবং 2টা হচ্ছে আলফা সাব ইউনিট আর 2টা হচ্ছে বিটা সাব ইউনিট আর কি। ওকে, আচ্ছা এখন যেটা হচ্ছে এদের স্ট্রাকচারালি অলমোস্ট সিমিলার, কিন্তু তারপরেও কিন্তু এদের আমরা জানি কি অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স ডিফারেন্স আছে। ওকে, কিন্তু অ্যামিনো অ্যাসিডের মানে অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সের ডিফারেন্স হওয়ার পরও তোমার আলটিমেট যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সেম। এই জন্যই তাদের স্ট্রাকচারালি সিমিলার আর কি, সাবইউনিট গুলো স্ট্রাকচারালি সিমিলার, এবং সেই স্ট্রাকচারটা হচ্ছে মায়োগ্লোবিনের স্ট্রাকচারের সাথে সিমিলার আর কি। যদিও অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স ডিফারেন্ট, বাট সামহাউ ইভলিউশনারি ফোল্ডিংটা কনজার্ভ ছিল আর কি। মানে একটা প্রোটিন আলটিমেটলি কোন শেপে থাকবে এটা তো ডিপেন্ড করে তার ফোল্ডিং এর উপর। ডেফিনেটলি অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সের উপর ফোল্ডিং ডিপেন্ড করে, ডেফিনেটলি, কারণ ফোল্ডিং এর সময় তো বিভিন্ন ইন্টারাকশন হতে হয়, পানির সাথে ইন্টারাকশন হতে হয়, নিজেদের মধ্যে ইন্টারাকশন হতে হয়। সো ডেফিনেটলি অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স হচ্ছে কি, ফোল্ডিংটা কিরকম হবে সেটা হচ্ছে ডিফাইন করে। বাট সামহাউ এই হিমোগ্লোবিনের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স ডিফারেন্ট হওয়ার পরও এই ফোল্ডিংটা ইভলিউশনারি কনজার্ভ আছে, মানে ফোল্ডিং হওয়ার পর আলটিমেটলি স্ট্রাকচার একই রকমই দেখায় আর কি। ওকে, ওই কথাটাই বলছে আর কি এখানে। হ্যাঁ, আচ্ছা তারপর এটা একটু পড়লে বুঝে ফেলবা। ওকে, যেটা হচ্ছে আচ্ছা হিমোগ্লোবিনের যে টার্সিয়ারি মানে এই স্ট্রাকচারটা থাকে না, কোয়াটারি স্ট্রাকচারটা, এটার আবার কিছু 2টা কনফার্মেশন আছে। সে 2টা কনফার্মেশনে থাকতে পারে আর কি। বেসিক্যালি কনফার্মেশনটাকে ইন জেনারেল এভাবে বলতে পারে, একটা হচ্ছে মোর কম্প্যাক্ট আর একটা হচ্ছে লেস কম্প্যাক্ট। তোমার এই যে আমরা যে এই স্ট্রাকচারটা দেখি, মাঝখানে একটা ফাঁকা স্পেস দেখা যাচ্ছে না এখানে, আবার ধরো এইটা যদি দেখো, হ্যাঁ এটা একটু জাস্ট ডিফারেন্ট ভাবে দেখানো আর কি। হ্যাঁ, এইখানে যেমন আমরা হচ্ছে চেইন গুলা দেখতে পাচ্ছি, যে চেইন গুলার অ্যারেঞ্জমেন্ট কিরকম, তো এখানে ওইটা ওইভাবে দেখা যাচ্ছে না, ওভারঅল স্ট্রাকচারটা দেখা যাচ্ছে। দুই ক্ষেত্রে মাঝখানে এই যে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে না, জি স্যার। ওকে, এদের স্ট্রাকচারই এরকম, এদের একটা 2টা কনফার্মেশন হয়, একটা কনফার্মেশনে ফাঁকাটা হচ্ছে মোর কম্প্যাক্ট থাকে, কম থাকে, আর একটা কনফার্মেশনে ফাঁকাটা হচ্ছে বেশি থাকে। হ্যাঁ, ওকে, তাহলে আপাতত আমরা একটু করে দেখি 2টা কনফার্মেশনে থাকতে পারে, এই 2টা কনফার্মেশনের সিগনিফিকেন্সকে আমরা পরে দেখতেছি। ওকে, আচ্ছা এই গ্রাফে তো হচ্ছে যে অক্সিজেনের কনসেন্ট্রেশনের সাথে ওই বাইন্ডিং মায়োগ্লোবিনের বাইন্ডিং ক্যাপাসিটি কিভাবে চেঞ্জ হয় বা বাইন্ডিং সিচুয়েশন কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখছি আর কি। হ্যাঁ, দেখছি যে গ্রাফটা এরকম। সেম গ্রাফ যদি আমরা হিমোগ্লোবিনের ক্ষেত্রে দেখি, যে অক্সিজেনের কনসেন্ট্রেশন চেঞ্জ হলে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের বাইন্ডিং কিরকম চেঞ্জ হয়, এই বাইন্ডিংটাকে আমরা ফ্র্যাকশনাল স্যাচুরেশন হিসেবে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এই গ্রাফে এই অ্যাগেন এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে অক্সিজেনের কনসেন্ট্রেশন, যেটাকে হচ্ছে টর্ক দিয়ে দেখানো হয়, আর ওয়াই অ্যাক্সিস বরাবর বাইন্ডিংটাকে আমরা
ফ্র্যাকশনাল স্যাচুরেশন হিসেবে দেখাই, মানে কি পরিমাণ মায়োগ্লোবিন বা হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করে আছে আর কি। এই ব্ল্যাকটা হচ্ছে মায়োগ্লোবিনের গ্রাফ। সামান্য কনসেন্ট্রেশন বাড়লেই অলমোস্ট সব মায়োগ্লোবিন কি অক্সিজেনের সাথে বাইন্ড করে স্যাচুরেটেড হয়ে যায় আর কি। আর এটা কি কালার বলা যায়, এটা পিঙ্ক না রেড, আচ্ছা কিছু একটা হবে। হ্যাঁ, এইটা হচ্ছে মায়োগ্লোবিনের গ্রাফ। এই গ্রাফটা দেখো, এটা কিন্তু এটা হচ্ছে হিমোগ্লোবিনের গ্রাফ আর কি। এটা কিন্তু মায়োগ্লোবিনের গ্রাফের মতো না। ভিজুয়ালি দেখা যাচ্ছে যে অক্সিজেন কনসেন্ট্রেশন বাড়লো শুরুতেই কি এই যেমন হিমোগ্লোবিন যেমন ধাম করে বেড়ে গেছে, মায়োগ্লোবিন এ কিন্তু না। ওকে, অক্সিজেনের কনসেন্ট্রেশন বাড়তেছে, স্যাচুরেশনও বাড়তেছে আস্তে আস্তে। একটা পয়েন্টে এসে অক্সিজেন যখন কি মোটামুটি কনসেন্ট্রেশন, তখন সে হচ্ছে স্যাচুরেশন বাড়া শুরু করেছে আর কি। হ্যাঁ, ওকে, তারপরে আবার হচ্ছে একটা পয়েন্টে গিয়ে কমা শুরু করে একসময় তো স্যাচুরেশনে চলে গেল। এই যে গ্রাফটা, এটাকে না সিগময়েডাল গ্রাফ বলে। ওকে, এবং সিগময়েডাল গ্রাফ হচ্ছে তখনই দেখা যায় যখন হচ্ছে কোঅপারেটিভিটি ব্যাপারটা থাকে আর কি। কোঅপারেটিভিটি কি, যেটা আমরা ওই যে একদম প্রথম স্লাইডে দেখছিলাম আর কি, কোঅপারেটিভ লিগ্যান্ড বাইন্ডিং, যে একটা লিগ্যান্ড বাইন্ড করলে সে অন্য লিগ্যান্ড গুলোর বাইন্ডিং কে পজিটিভলি মানে ইফেক্ট করে আর কি। মানে সোজা কথা, একটা লিগ্যান্ড বাইন্ড করলে অন্য লিগ্যান্ডের বাইন্ডিংটাকে সে ইফেক্ট করে, সেটা পজিটিভলি হতে পারে, নেগেটিভলি হতে পারে। সো এই গ্রাফ থেকে মানে আমরা যদি অক্সিজেন বাইন্ডিং দেখি তাহলে বুঝতে পারি যে মায়োগ্লোবিনের অক্সিজেন বাইন্ডিং গ্রাফ যেখানে হচ্ছে হাইপারবোলিক, হিমোগ্লোবিনের ক্ষেত্রে হচ্ছে সেটা সিগময়েডাল। এবং সিগময়েডাল কার্ভ তখনই দেখা যায় যখন হচ্ছে এই লিগ্যান্ড বাইন্ডিং কোঅপারেটিভিটিটা থাকে আর কি। ওকে, সো তার মানে হচ্ছে হিমোগ্লোবিনে হচ্ছে এই ব্যাপারটা ঘটে, লিগ্যান্ড বাইন্ডিং কোঅপারেশন হচ্ছে হিমোগ্লোবিনে। ঠিক আছে? সো এবং এই এই জিনিসটা কার মধ্যে ঘটে, যে হচ্ছে অ্যালোস্টেরিক প্রোটিন। অ্যালোস্টেরিক প্রোটিন না হলে তো আসলে এই কোঅপারেটিভ বাইন্ডিং ব্যাপারটা সই করতে পারবে না। ঠিক আছে না? সো আমরা হচ্ছে বুঝলাম যে হিমোগ্লোবিন হচ্ছে একটা অ্যালোস্টেরিক প্রোটিন আর কি, মানে আমরা অলরেডি জানি, বাট এই সিগময়েডাল অক্সিজেন বাইন্ডিং এর সিগময়েডাল কার্ভ দেখে আমরা আরো কনফার্ম হয়ে গেলাম। ঠিক আছে? ওকে, সো যেহেতু এটা একটা অ্যালোস্টেরিক প্রোটিন হিমোগ্লোবিন, সো আমরা বলতে পারি কি, the binding of ligand to one site on protein affects the binding properties of another site on the hemoglobin. Okay, in general definition দিতে আমরা দেই যে অ্যালোস্টেরিক প্রোটিনের ডেফিনেশন হচ্ছে এটা, binding of ligand to one site on multi subunit protein affects the binding properties of another site on same protein molecule. ওকে, আচ্ছা। এবং যে অ্যালোস্টেরিক প্রোটিন গুলো থাকে, এই সব অ্যালোস্টেরিক প্রোটিনই না ডিফারেন্ট কনফরমেশনে থাকে। যেমন আমরা একটু আগে হিমোগ্লোবিনের ক্ষেত্রে জানলাম না যে সে হিমোগ্লোবিন দুইটা ডিফারেন্ট কনফরমেশনে থাকতে পারে, মানে স্ট্রাকচারাল কনফরমেশনে থাকতে পারে আর কি। ওকে, এবং এই ডিফারেন্ট স্ট্রাকচারাল কনফরমেশনে থাকার কারণেই হচ্ছে তারা আসলে এই কোঅপারেটিভ বাইন্ডিংটা শো করতে পারে। ওকে, সো এখন এই হিমোগ্লোবিনও দুইটা কনফরমেশন স্টেটে থাকতে পারে, একটাকে বলা হয় টি স্টেট আর একটাকে বলা হয় আর স্টেট। হ্যাঁ, ডিটেলস আমি একটু পরে দেখতেছি। একটা হচ্ছে টি স্টেট, একটা কনফার্মেশনকে বলা হয় টি কনফার্মেশন, একটা কনফার্মেশনকে বলা হয় আর কনফার্মেশন। তো হিমোগ্লোবিন যখন টি কনফার্মেশনে থাকে তখন তার অক্সিজেন বাইন্ডিং অ্যাফিনিটিটা লো থাকে, যখন সে আর কনফার্মেশনে যায় তখন তার অক্সিজেন বাইন্ডিং অ্যাফিনিটিটা হাই থাকে। তার মানে আর স্টেটে থাকলে আর কনফার্মেশনে থাকলে সে সহজে অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে, টি কনফার্মেশনে থাকলে অক্সিজেনের সাথে অত সহজে বাইন্ড করতে পারবে না, কারণ তার অ্যাফিনিটি কমে যায়। ওকে, এই দুইটা কনফার্মেশনের ডিফারেন্স কি? আচ্ছা, বামের এটা ভুলে যাও আপাতত। হ্যাঁ, এই যে যিনি এখানে আছে এটা আপাতত ভুলে যাও, এটা একটু পরে আসতেছি। খালি হচ্ছে এগুলা দেখো কি চারটা। ওকে, এটা হচ্ছে টি কনফার্মেশন, এই দুইটা মানে একটা হচ্ছে কি বলা যায় উপর থেকে দেখতেছি, একটা সাইড থেকে দেখতেছি, আর এটা হচ্ছে আর কনফার্মেশন। হ্যাঁ, ওকে, আচ্ছা নিচের ছবি দুইটাতে দেখো, এটা হচ্ছে কি আর কনফার্মেশন। আর কনফার্মেশনে হচ্ছে অক্সিজেন অ্যাফিনিটি বেশি থাকে, টি কনফার্মেশন অক্সিজেন অ্যাফিনিটি কম থাকে। আর কনফার্মেশনটাকে অক্সিহিমোগ্লোবিন বলা হয় অনেক সময়। এই অবস্থায় যদি থাকে সেটাকে বলা হয় অক্সিহিমোগ্লোবিন,
আর অবস্থায় থাকলে, আর টি টি অবস্থায় থাকলে সেটাকে ডিঅক্সি হিমোগ্লোবিন বলে, কারণ তখন তো অক্সিজেনের সাথে তার অ্যাফিনিটি কম। এবং দুইটা কিন্তু ডিফারেন্স আছে। এই মাঝখানের অংশটা একটু খেয়াল করে দেখো তো, মাঝখানেরটা কিন্তু ডিফারেন্ট। আরএস আর কম আর টিতে বেশি জায়গা। হ্যাঁ, টিতে কিন্তু একটু বেশি এবং আর একটু কম। ওকে, তারপর হচ্ছে এই উপরের গুলো যদি দেখো, এটা ধরো এক্সিস, হ্যাঁ, প্রোটিন তো একটা, এটা একটা কোয়াটারনারি প্রোটিন, এটা আমরা একটা ইমাজিনারি এক্সিস ধরেই নিতে পারি। এই কিন্তু একটু বেঁকা আর কি, মানে আমরা যদি এক্সিস বরাবর কম্পেয়ার করি, টি থেকে আর যখন যায় সে কিন্তু একটু প্যাচ খায় আর কি, হ্যাঁ, একটু মোচড় দেয়, 15 ডিগ্রি অ্যাঙ্গেলে মোচড় দেয় আর কি এক্সিস বরাবর। 15 ডিগ্রি অ্যাঙ্গেলে মোচড় দেওয়ার ফলেই তার স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়, স্ট্রাকচারটা এমন চেঞ্জ হয়ে যায় আর কি, হ্যাঁ, এবং চেঞ্জ হয়ে গেলে এই মাঝখানেরটাও কিন্তু চেঞ্জ হয়। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে কম। ওকে, এবং স্ট্রাকচারও কিন্তু একটু ডিফারেন্ট, আর টি এর স্পেসটা হচ্ছে বেশি আর কি। ওকে, আচ্ছা, তো এই দুইটা কনফার্মেশনের স্ট্রাকচার যে ডিফারেন্স সেটা তো আমরা দেখলাম, তারপর আমরা আবার আসতেছি। ওকে, সো দেখা যায় কি যে এই যখন এই স্টেজে থাকে আর স্টেটে, তখন অক্সিজেন অ্যাফিনিটি বেশি, ইজিলি বাইন্ড করে। ওকে, এই স্টেটে থাকলে, টি স্টেটে থাকলে অক্সিজেন হচ্ছে অ্যাফিনিটি কমে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা কি, যখন ধরো একটা হিমোগ্লোবিনে কোনো অক্সিজেন বাইন্ড করে নাই, আবার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কিন্তু উল্টা, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে টি স্টেটে কার্বন ডাইঅক্সাইড ইজিলি বাইন্ড করে আর কি। আচ্ছা, এখন ধরো ওই হিমোগ্লোবিন হচ্ছে আমাদের বডির কোন একটা জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসতেছে ফুসফুসে আর কি, হ্যাঁ, সে কিন্তু টি স্টেটে আছে, এবং ফুসফুসে এসে সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিল, সেই টি স্টেটে কিন্তু আছে। তো অক্সিজেন যখন, তো ফুসফুসে কি থাকে, ফুসফুসে তো আবার অক্সিজেন বেশি থাকে। এই প্রথম অক্সিজেনটা কোনো একটা সাইটে বাইন্ড করবে হিমোগ্লোবিনটা, যে কোনো সাইটে বাইন্ড করতে পারে, কোনো ধরা বাঁধা নিয়ম নেই, কোনটাতে বাইন্ড করবে, যে কোনো একটা হিমোগ্লোবিনে বাইন্ড, হিম গ্রুপে বাইন্ড করবে আর কি। হ্যাঁ, বাইন্ড করার পরে এই প্রথম বাইন্ডিংটাই একে হচ্ছে কনফার্মেশনাল চেঞ্জটা করবে আর কি। ওকে, প্রথম অক্সিজেনটা যখন বাইন্ড করে, সেই বাইন্ডিংটাই হচ্ছে কনফার্মেশন চেঞ্জটা করে। কিভাবে করে সেটা আমি একটু পরে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, তো প্রথম অক্সিজেনটা বাইন্ড করার পরে, তখন কিন্তু ধরে সে টি স্টেটে আছে, প্রথম অক্সিজেনটা বাইন্ড করলো, বাইন্ড করে সে হচ্ছে এমন একটা স্ট্রাকচারাল চেঞ্জ করে যে টি স্টেট থেকে তখন সে আর স্টেটে চলে যায়। তো যখন আর স্টেটে চলে যায়, তখন বাকি সাইড গুলোতে ইজিলি অক্সিজেন বাইন্ড করতে পারে। ওকে, এই জন্য কিন্তু মাঝে একটু ইন্টারাপ্ট করতাম স্যার। বুঝি না। স্যার মাঝে একটু ইন্টারাপ্ট করতাম, একটা কথা জিজ্ঞেস হ্যাঁ, করতাম। শিওর শিওর শিওর, প্লিজ। স্যার তার মানে যখন কার্বন ডাই অক্সাইড পুরো বডি থেকে লাংকে যায় তখন হচ্ছে টি কনফার্মেশনে যায়, আর যখন হ্যাঁ হ্যাঁ, অক্সিজেন নিয়ে পুরো বডিতে যায় তখন আর কনফার্মেশনে যায়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং আমরা কিন্তু দেখতেছি যে অক্সিজেনের কনসেন্ট্রেশন কিন্তু এই দুইটাতে এফেক্ট করতে পারে না, টি এবং আর এ। জি স্যার। ওকে, এবং এটা আমরা আরেকটু ক্লিয়ার হবে একটু পরে। হ্যাঁ, আচ্ছা, এটা তো আমরা কনফার্মেশন বুঝলাম, কোন কনফার্মেশনে কম বেশি বাইন্ড করে সেটা বুঝলাম। আপাতত এই হলুদ ছবি একটু পরে বুঝো। আচ্ছা, তারপরে কি, আচ্ছা, এই গ্রাফটা ওই যে আগে যে আমরা গ্রাফ দেখলাম না, যে অক্সিজেনের সাথে অক্সিজেনের কনসেন্ট্রেশনের সাথে বাইন্ডিং এর যে রিলেশন, সেটাই আর কি দেখাইছে আর কি। হ্যাঁ, যে আর স্টেট এবং টি স্টেটে কি অবস্থা হয়। যখন টি স্টেটে থাকে হিমোগ্লোবিন, তখন কিন্তু এই যে গ্রাফটা দেখো কিরকম, যে অক্সিজেন কনসেন্ট্রেশন বাড়লে হচ্ছে টি স্টেটে কিন্তু তার বাইন্ডিং কম আর কি। হ্যাঁ, ওকে, আর যদি আর স্টেটে থাকে, মানে এইটা তুমি এইভাবে চিন্তা করো যে সে অলওয়েজ টি স্টেটেই আছে। ওকে, তো টি স্টেটে যদি থাকে, ধরো সে আর স্টেটে যাচ্ছে না, যদি টি স্টেটে থাকে তাহলে গ্রাফটা হচ্ছে হতো এরকম আর কি। ওকে, যদি হিমোগ্লোবিন অলওয়েজ টি স্টেটে থাকতো তাহলে গ্রাফটা হইতো এরকম, মানে অক্সিজেন কনসেন্ট্রেশন বাড়ালেও বাইন্ডিং তেমন একটা বাড়তো না আর কি। হ্যাঁ, খুব ধীরে 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 বাড়ে। আর যদি অক্সিজেন অলওয়েজ আর স্টেটে থাকতো, অক্সিজেন, সরি, হিমোগ্লোবিন অলওয়েজ আর স্টেটে থাকতো, মানে অক্সিজেন বাইন্ডিং অ্যাফিনিটি খুব বেশি, তখন কিন্তু দেখো কি অবস্থা হইতো। সে কিন্তু এরকম অনেকটা মায়োগ্লোবিনের কার্ভের মতো না, এটা মায়োগ্লোবিন তো এরকম হাইপারবোলিক কার্ভ শো করে, ঠিক না? জি স্যার। কিন্তু আমরা তো কোনোটাই আসলে দেখি না, আমরা অরিজিনালি দেখি কি হিমোগ্লোবিনের বাইন্ডিং হচ্ছে এরকম সিগময়েডাল আর কি। হ্যাঁ, তো তার মানে হচ্ছে কিন্তু এই দুইটা স্টেটের মধ্যে কি, সে হচ্ছে কোনো কনস্ট্যান্টলি কোন স্টেটই থাকে না আর কি। হ্যাঁ, চেঞ্জ হতে থাকে আর কি, এবং চেঞ্জ হলে তখনই হচ্ছে সিগময়েডাল কার্ভটা দেয়।
আচ্ছা, এখন হচ্ছে এই যে হিমোগ্লোবিন যে আর এবং টি স্টেটে চেঞ্জ হতে পারে, এবং আমরা এটাও জানলাম যে অক্সিজেন হচ্ছে এই চেঞ্জটাকে একটা এফেক্ট করতে পারে। এটা একটা ফিজিওলজিক্যাল রিজন আছে। ফিজিওলজিক্যালি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, কেন ফিজিওলজিক্যালি ইম্পর্টেন্ট? হিমোগ্লোবিনের কাজটা কি? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে লাং ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে টিস্যুতে দিয়ে দিবে। ওকে, তাহলে কেন হিমোগ্লোবিন এই কাজ করবে? সে কেনই বা লাঙে এসে অক্সিজেনের সাথে বাইন্ড করবে? কেনই বা ধরো লাং থেকে ধরো কোথায় যাওয়া যায়, ধরো কোনো একটা টিস্যুতে, হ্যাঁ পায়ের টিস্যুতে গিয়ে, হ্যাঁ সে কেনই বা ওই পায়ের টিস্যুতে গিয়ে হচ্ছে অক্সিজেনটা ছেড়ে দিল, ধরো পায়ের মাসল, হ্যাঁ সে লাং থেকে হচ্ছে অক্সিজেন দিল, তারপরে সে পায়ে গিয়ে ধরো ছেড়ে দিল পায়ের টিস্যুতে গিয়ে। কেন করবে সেই জিনিসটা? মানে এমনি এমনি তো আসলে করবে না, রাইট? ইটস অ্যাবাউট ফিজিক্স এন্ড কেমিস্ট্রি। এখন সে কেনই বা ফুসফুসে অক্সিজেনের সাথে বাইন্ড করবে, কেনই বা লাঙে গিয়ে ছেড়ে দিবে? ওকে, সো কিন্তু এটা তো করতে হবে, না করলে আমরা বেঁচে থাকবো কেমনে? ওকে, সো এই জন্যই হচ্ছে হিমোগ্লোবিনের এই যে রেগুলেশনটা ঘটে, টি এবং আর স্টেটের যে চেঞ্জটা ঘটে, এটা হচ্ছে নেসেসারি। এবং অক্সিজেনের কনসেন্ট্রেশন, অক্সিজেন এই কাজটা করতে পারে। সো অক্সিজেনকে আমরা কিন্তু বলতে পারি এটা হচ্ছে একটা অ্যালোস্টেরিক রেগুলেটর হিমোগ্লোবিনের। সে তো রেগুলেট করছে না, অক্সিজেন তো হিমোগ্লোবিনের লিগ্যান্ড ডেফিনেটলি, কিন্তু সে কিন্তু একটা অ্যালোস্টেরিক রেগুলেটর হিসেবে কাজ করতে পারে। কারণ অক্সিজেনের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে যে এই হিমোগ্লোবিনটা টি স্টেটে থাকবে না আর স্টেটে থাকবে। ওকে, কারণ লাঙে কি থাকে, লাঙে হচ্ছে প্রচুর অক্সিজেন থাকে, অক্সিজেনের কনসেন্ট্রেশন অনেক বেশি। সেই জন্য হিমোগ্লোবিন যখন লাঙে আসে, হ্যাঁ তখন হচ্ছে অক্সিজেনের কনসেন্ট্রেশন যেহেতু অনেক বেশি, তো সে হচ্ছে কি তার পক্ষে তখন সে হিমোগ্লোবিনের স্ট্রাকচারটাকে টি স্টেট থেকে আর স্টেটে পরিবর্তন করে আর কি। ওকে, সো তখন লাঙে হচ্ছে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে ইজিলি বাইন্ড করতে পারে, তো বাইন্ড করে সে হচ্ছে গেল সার্কুলেশনে চলে গেল, সার্কুলেশনে গিয়ে ধরো পায়ের মাসলে গেল। এখন পায়ের মাসলে কি, বা পায়ের মাসল বলি বা আমরা যে কোনো জায়গায় বলি, ধরো ফর এক্সাম্পল আমরা যদি অন্য কোনো যে কোনো একটা অর্গান ধরি, ঠিক আছে, ধরো লিভার। ওকে, সো অর্গানে কি, ওই টিস্যুগুলোতে তো অক্সিজেনের কনসেন্ট্রেশন কম থাকে, ডেফিনেটলি ফুসফুসে সবচেয়ে বেশি থাকে, আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন দিচ্ছি। দেখুন টিস্যুতে তো অক্সিজেনের কনসেন্ট্রেশন কম। ওকে, সো টিস্যুতে যেহেতু অক্সিজেনের কনসেন্ট্রেশন কম, সো অক্সিজেনের কনসেন্ট্রেশন কম হচ্ছে হিমোগ্লোবিনের স্ট্রাকচারকে আবার এই তখন আর স্টেট থেকে টি স্টেটে নিয়ে যায়। তো টি স্টেটে যখন অক্সিজেন যাবে হিমোগ্লোবিন, তখন তার হচ্ছে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে যাবে, সো অ্যাফিনিটি কমে গেলে সে কি করে দিবে, অক্সিজেন হচ্ছে ছেড়ে দিবে আর কি। ওকে, সো বাই দিস ওয়ে অক্সিজেন ক্যান রেগুলেট দ্য হিমোগ্লোবিন, যেন সে লাঙে হচ্ছে তোমার অক্সিজেন নেয় এবং টিস্যুতে গিয়ে ছেড়ে দেয়। ওকে, তবে এখানে একটা কথা আছে, অক্সিজেন একাই হচ্ছে এই রেগুলেটর না, হিমোগ্লোবিনের না বেসিক্যালি আরো কিছু রেগুলেটর আছে, এবং এই সব রেগুলেটর গুলো মিলেই হচ্ছে এই ব্যাপারটা এনশিওর করে, ফিজিওলজিক্যাল ব্যাপারটা, যে লাঙে অক্সিজেন দিবে টিস্যুতে দিয়ে ছেড়ে দিবে। ওকে, আমরা বাকি রেগুলেটর গুলো একটু পরে আসতেছি। তবে তো আমরা হচ্ছে এই যে এই ফিজিওলজিক্যাল রিজন অফ রেগুলেশন অফ অক্সিজেন বাইন্ডিং অফ হিমোগ্লোবিন তো বুঝলাম যে কেন এটা নেসেসারি। ওকে, এবার আমরা যদি এই জিনিসটাকে একটু গ্রাফিক্যালি দেখি। ওকে, ধরো আচ্ছা again এই গ্রাফটা যদি দেখি, এক্স অ্যাক্সিস বরাবর অক্সিজেন, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ফ্র্যাকশনাল স্যাচুরেশন, যেটা হচ্ছে কি বাইন্ডিংটাকে রিপ্রেজেন্ট করে। ওকে, ওকে, আচ্ছা গ্রিনটা হচ্ছে মায়োগ্লোবিন। হ্যাঁ ঠিক আছে, মায়োগ্লোবিন আমরা ভুলে যাই, আমরা হিমোগ্লোবিনে আসি। ওকে, আচ্ছা এই একই গ্রাফ, হ্যাঁ এই গ্রাফ আসলে দেখার কোনো মানে হয় না, সেম গ্রাফ আর কি, হিমোগ্লোবিন লাঙে সিগময়েডাল কার্ভ দেখাচ্ছে। মানে যদি কোঅপারেটিভিটিটা না থাকতো তাইলে আসলে কি হতো, এই গ্রাফ দিয়ে ওই জিনিসটা দেখাচ্ছে আর কি। ওকে, কোঅপারেটিভে না যদি না হতো, তাহলে হচ্ছে যে অক্সিজেন লোড এবং আনলোড, লাঙে অক্সিজেন লোড করতেছে আর হচ্ছে টিস্যুতে গিয়ে আনলোড করতেছে, এই ব্যাপারটাই হতো না আর কি। ওকে, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি ইগনোর দিস ওয়ান। আরে পার্সেন্টেজটা কিসের স্যার? 7%, 66, 38। কোনটা?
এই যে পার্সেন্টেজ দেওয়া আছে, যেরকম মায়োগ্লোবিনে লেখা আছে 7%, হিমোগ্লোবিনে 66%। আচ্ছা, এটা জাস্ট ডিফারেন্সটা দেখাচ্ছে, হ্যাঁ। মানে ধরো ওটাকে কি বলা যায়, তোমার অক্সিজেনের ইফেক্ট, যে সেম পরিমাণ কনসেন্ট্রেশন অক্সিজেন চেঞ্জ হলে এই বাইন্ডিংটা হচ্ছে মায়োগ্লোবিনের ক্ষেত্রে কি পরিমাণ চেঞ্জ হয় আর হিমোগ্লোবিনের ক্ষেত্রে কি পরিমাণ চেঞ্জ হয়। ওকে, ওই জিনিসটা প্রায় দেখাচ্ছে আর কি। ওকে, ওকে, এই গ্রাফ আমাদের জন্য। আচ্ছা, এখন আমরা অক্সিজেন হচ্ছে যে একটা রেগুলেটর, সেটা তো আমরা দেখলাম, আর বাকি রেগুলেটর আছে আর কি, হ্যাঁ, সেগুলো আমরা একটু পরে আসি। তার আগে আমরা একটু দেখি যে কেন, কিভাবে যে অক্সিজেন এই কনফরমেশনটা চেঞ্জ করে। যে আমরা একটু আগে দেখছি না যে টি এবং আর কনফরমেশনে থাকে, তো অক্সিজেন বেশি থাকলে আর কনফরমেশনে, অক্সিজেন কম থাকলে টি কনফরমেশনে। তো কিভাবে এই জিনিসটা হয়, যে যে হিমোগ্লোবিন একটা টি কনফরমেশনে আছে, একটা অক্সিজেন এসে বাইন্ড করলো একটা হিম গ্রুপে যে কোনো একটাতে, কিভাবে আসলে সে তখন টি কনফরমেশন থেকে আর কনফরমেশনে যায়। আমি একটু এইভাবে দেখি, এটা দেখি, হ্যাঁ। আচ্ছা, আমরা তো হচ্ছে হিম গ্রুপের স্ট্রাকচার দেখছিলাম কিরকম যেন হয়ে গেল, এরকম, হ্যাঁ, যে এরকম, যে এটা হচ্ছে একটা প্লেন। একটা প্লেন মানে তো আমরা বুঝি না যে একটা তল আর কি, হ্যাঁ, একটা সমতল। এটা একটা তল, এটা আরেকটা তল, এটা আরেকটা তল, হ্যাঁ। বাট ইন রিয়েলিটি স্ট্রাকচারটা ঠিক এক্স্যাক্টলি এরকম না। স্ট্রাকচারটা হচ্ছে এরকম, মানে যে এইখানে যে লাল অংশটা আসলে, এটা যদি আমরা সাইড দিয়ে দেখি, একদম ধরো সাইড দিয়ে দেখি, স্ট্রাকচার হচ্ছে এরকম। যখন টি স্টেটে থাকে, মানে যখন কোনো অক্সিজেন বাইন্ড করে নাই হিম গ্রুপের সাথে, এই যে হিম গ্রুপের যে আয়রনটা, সে নয় একই সমতলে থাকে না, সে একটু নিচে থাকে, 0.4 অ্যাংস্ট্রম, খুবই স্মল, কিন্তু সে কিন্তু একই প্লেনের একটু নিচে আছে না। ছবি দেখে তো বলছে একটু নিচে আছে না, একটু নিচে আছে। এবং আমরা জানি আয়রনের নিচের সাথে হচ্ছে হিস্টিডিন গ্রুপ থাকে, উপরে হচ্ছে আরেকটা গ্রুপ থাকে, আরেকটা হিস্টিডিন গ্রুপ থাকে, বুঝলেন? দেখছিলাম এই যে এখানে, হ্যাঁ, নিচে হচ্ছে হিস্টিডিন F8, উপরে হচ্ছে হিস্টিডিন E7। তো হিস্টিডিন F8 টা সরাসরি আয়রনের সাথে যুক্ত থাকে আর কি, আর E7 তো থাকে না। অক্সিজেন যখন যুক্ত হয় তখন একটা ইন্টারেকশন ঘটে। আচ্ছা, আমরা দেখলাম যে এটা একটু নিচে থাকে। এখন যেটা হয়, ধরো অক্সিজেন যখন এটার সাথে এসে বাইন্ড করে, যে এইটা পিঙ্ক কালারের, এটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন যখন এর সাথে বাইন্ড করে, এটার সাথে যখন বাইন্ড করে, তখন এই অক্সিজেন আবার যে উপরে যে হিস্টিডিন E7 থাকে তার সাথে বাইন্ড করে না। জি স্যার। একটু বড় করে দেখো, এই যে এইটা, এই যে অক্সিজেন বাইন্ড করলো, এটার সাথে তখন ইন্টারাকশন করে না। জি স্যার। এই ইন্টারাকশনটার ফলে হয় কি, সে একটু পুল করে আর কি, একটু উপরের দিকে টান দেয়, একটা ফোর্স ক্রিয়েট করে। আর ডেফিনেটলি এখানে যেহেতু একটা ইন্টারাকশন হচ্ছে, সেটা একটা ফোর্স ক্রিয়েট করবে, সে অক্সিজেনটাকে নিজের দিকে টানে আর কি, একটা মানে একটা পুলিং ফোর্সের মতো কাজ করে। এই পুলিং ফোর্সের ফলে যেটা হয়, তোমার এই যে প্লেনে ছিল না, এ হচ্ছে উপরে চলে যায়। না, কি বলছিলাম? স্যার প্লেন অবস্থায় চলে আসে পুল করার জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই যে প্লেন অবস্থায় চলে আসলো। এখন দেখো, এই যখন প্লেন অবস্থায় আসলো, তার সাথে তো আবার এই হিস্টিডিন F8 যুক্ত না, সো এও তো একটা টান খাবে। এ কিন্তু টান খেয়ে উপরে চলে আসলো এই পুলিং ফোর্সের কারণে, হ্যাঁ। সো এও হচ্ছে তখন এই আয়রনের সাথে যে হিস্টিডিনটা যুক্ত, সে হচ্ছে কি, সেও কিন্তু সেই ফোর্সটার কারণে একটু কি হবে, টান খাবে না। ওকে, এখন সে হচ্ছে এই ফোর্সটার ফলে সেও একটু উপরের দিকে সরে গেল। তো এইটা আসলে কি করে, এই যে কাজটা করে, এই আয়রনের নিচে যে হিস্টিডিন F8 টা কি জানি, F8 আছে, সে আবার হচ্ছে, সে তো হচ্ছে সেই চেইনের সাথে যুক্ত। ওকে, ওই যে মানে ওই মানে সাবিলিটা কি, সে অ্যামিনো অ্যাসিড চেইনটার সাথে যুক্ত, সে আবার এই চেইনটাকে একটা টান দেয়। আচ্ছা, এখানে হচ্ছে যে অরিজিনালি যে এখানে দুইটা দাগ দেখা আছে, দুইটা দাগ দেখানোর কারণ কি, যে অ্যাশ কালারের যেটা, সেটা দিয়ে বোঝাচ্ছে যখন অক্সিজেন থাকে না তখন সেই অবস্থা থাকে। আর এই পিঙ্ক, রেড বা পিঙ্ক দিয়ে বোঝাচ্ছে যে অক্সিজেন বাইন্ড করার পরে সে হচ্ছে এরকম চেঞ্জ হয়েছে, একটু চেঞ্জ হয়ে গেল না। আগে ছিল এখানে, সে পুলিং ফোর্সের কারণে সে কিন্তু একটু কি উপরের দিকে উঠে গেল না, তার কিন্তু কনফার্মেশন একটু কি হচ্ছে, একটু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন এইটা তো একটা সাব ইউনিটের, তো একটা সাব ইউনিট তো আরেকটা সাব ইউনিটের সাথে কি যুক্ত না। আলটিমেটলি এই যে ফোর্সটা এখানে আসলো, হ্যাঁ, এই ফোর্সটা হচ্ছে এই ইন্টারফেসের মাধ্যমে
দুইটা সাব ইউনিটের, সে ওই সাব ইউনিটটাকেও কি আলটিমেটলি একটা কনফার্মেশন চেঞ্জ করে আর কি, ঠিক আছে? এবং ইভেনচুয়ালি দেখা যায় এই সবগুলা মানে টোটাল কনফার্মেশনটাই হচ্ছে চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে টি স্টেট থেকে আর স্টেটে চলে যায়। তখন হচ্ছে অক্সিজেন ইজিলি তার সাথে বাইন্ড করতে পারে বাকি সবগুলোর সাথে। জাস্ট একটা অক্সিজেন বাইন্ডিং পুরো কনফার্মেশনটাকে এভাবে হচ্ছে চেঞ্জ করে। বুঝতে পারছো ব্যাপারটা? মানে এটা তো একটা কি, এটা তো একটা সরি হিমোগ্লোবিন কি ধরো, এটা একটা স্ট্রাকচার, হ্যাঁ, 4টা সাব ইউনিট, একটা সাব ইউনিটটা আরেকটা সাব ইউনিটের সাথে কি যুক্ত, তার তো হচ্ছে সরাসরি যুক্ত আর কি, নাহলে তো আসলে এই কোয়াটারি স্ট্রাকচার হতেই না আর কি। তো যে কোনো একটা সাব ইউনিটে যখন অক্সিজেন বাইন্ড করে, ওই সাব ইউনিটের যখন কনফার্মেশন চেঞ্জ হবে, ডেফিনেটলি সে যেহেতু পরের সাব ইউনিটের সাথে যুক্ত, ডেফিনেটলি তার কনফার্মেশনও চেঞ্জ হবে। সো আলটিমেটলি কি সবগুলোই তো যুক্ত একটা একটার সাথে, সবগুলোরই কনফার্মেশন চেঞ্জ হয়ে যায়। সেই ক্ষেত্রে কনফার্মেশনটা চেঞ্জ হয়ে এই টি স্টেট থেকে আর স্টেটে চলে যায়, এবং তখন অক্সিজেন অ্যাফিনিটি বেড়ে যায়, অক্সিজেন ইজিলি বাইন্ড করতে পারে। বুঝা গেল ব্যাপারটা? জি স্যার। ওকে, সো এই টি স্টেট থেকে আর স্টেটে চলে যায়। বেসিক্যালি টি স্টেট থেকে আর স্টেটে যেটা হয় সেখানে একটা প্যাচ খায় আর কি, এক্সিস বরাবর 15 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা প্যাচ খায় আর কি। ইঞ্জিনিয়ার আর কি ওই টি স্টেটের জন্য আমরা মাঝখানে স্পেসটা একটু বেশি থাকে, তো প্যাচ খেলে তো ডেফিনেটলি স্পেসটা একটু কমবে আর কি। এবার চিন্তা করে দেখো, প্যাচ খেলে একটু কমার কথা না মাঝখানে স্পেসটা? জি স্যার। ওকে, এবং প্যাচ খায় 15 ডিগ্রি, এগুলো কিন্তু সব ডিফাইন, হ্যাঁ, যে এই যে অক্সিজেন কি মানে টি স্টেটে যখন অক্সিজেন বাইন্ড করে থাকে না, সে কিন্তু যে নিচে থাকে একই প্লেনে যে থাকে না, জাস্ট 0.4 অ্যাংস্ট্রম, খুব 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 সামান্য, কিন্তু সামান্য ভাবে তো ছোট জিনিস। সো জাস্ট 0.4 অ্যাংস্ট্রম শো করে ওঠে, এবং আলটিমেটলি যে চেঞ্জটা হয়, যে চেঞ্জটা হওয়ার সময় 15 ডিগ্রি অ্যাঙ্গেলে প্যাচ খায় আর কি হিমোগ্লোবিনটা, মাঝখানে ক্যাভিটিটা ছোট হয়ে যায়। মাঝখানের ক্যাভিটির একটা ইম্পর্টেন্স আছে কিন্তু। আচ্ছা, এই পর্যন্ত তো হইলো না? হুম, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? ওকে, তো আমরা অক্সিজেনের ব্যাপারটা বুঝলাম। আচ্ছা, এখন হচ্ছে অক্সিজেন কিন্তু একমাত্র ইয়া না, এই রেগুলেটর না, তার আরো রেগুলেটর আছে, যে রেগুলেটর গুলো হচ্ছে হিমোগ্লোবিনের ক্যারেক্টারিস্টিক্স, যে বাইন্ড করবে অক্সিজেনের সাথে না ছেড়ে দিবে, সেটার উপর তার একটা ইফেক্ট আছে। তো সেই রেগুলেটর গুলো হচ্ছে, যেমন একটা হচ্ছে 2,3 বিপিজি আর কি, হ্যাঁ, 2,3 বিসফসফো গ্লিসারেট, 2,3 সংক্ষেপে যেটাকে 2,3 বিপিজি বলে। প্রোটন মানে হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড, এরা হচ্ছে অক্সিজেনের অ্যালোস্টেরিক রেগুলেটর। ওকে, তারা হচ্ছে হিমোগ্লোবিনের অক্সিজেন না সরি, তারা হচ্ছে, এরা হচ্ছে হিমোগ্লোবিনের অ্যালোস্টেরিক রেগুলেটর, মানে তারাও হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা টি না আর এ থাকবে সেই জিনিসটা কন্ট্রোল করতে পারে। ওকে, মানে এই টি এবং আর স্টেটের ইন্টার কনভার্সনে তাদেরও ইফেক্ট আছে। ঠিক আছে? ওকে, আচ্ছা, এবং তাদের ইফেক্টটা হচ্ছে ইনহিবিটরি ইফেক্ট, মানে অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে সে যে অ্যালোস্টেরিক ইফেক্টটা দেয়, সেটা কিন্তু ইনহিবিটরি না, এটা ফ্যাসিলিটেট করে অন্য অক্সিজেনের সাথে বাইন্ড করার জন্য। কিন্তু এই যে রেগুলেটর গুলো আছে, বিপিজি, প্রোটন, কার্বন ডাইঅক্সাইড, এরা হচ্ছে যখন অক্সিজেনের সাথে বাইন্ড করে, তখন তাদের ইফেক্টটা হচ্ছে অক্সিজেন বাইন্ডিং, সরি, এরা যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে তাদের ইফেক্টটা হচ্ছে ইনহিবিটরিটি, মানে তারা তখন হিমোগ্লোবিনকে অক্সিজেনের সাথে বাইন্ড করতে দেয় না আর কি, মানে বাইন্ডিং অ্যাফিনিটিটা কমায় দেয়। তো তার মানে কি, ধরো অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, তখন তারা হচ্ছে হিমোগ্লোবিনের স্ট্রাকচার টি থেকে আর এ নিয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কি করবে, এরা এরা যখন বাইন্ড করবে, এরা আর থেকে টিতে নিবে। এক্স্যাক্টলি, আর থেকে হচ্ছে টিতে নিবে, টিতে নিবে যাতে বাইন্ড না করতে পারে। ওকে, এবং ইনফ্যাক্ট হচ্ছে এই রেগুলেটর গুলো খুব ইম্পর্টেন্ট, এই রেগুলেটর গুলো যদি না থাকতো তাহলে হচ্ছে লাঙে তো সে কি করতো না, মানে লাঙে তো অক্সিজেন বাইন্ড করলো হিমোগ্লোবিনের সাথে, টিস্যুতে গিয়ে সে কেন ছাড়বে? ঠিক আছে, বুঝলাম টিস্যুতে অক্সিজেন কনসেন্ট্রেশন কম, বাট দ্যাট ইজ নট এনাফ অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো রেগুলেটর গুলো থাকতে হবে।
টিস্যুতে কিন্তু কার্বন ডাই অক্সাইড বেশি থাকে। কারণ টিস্যু কি করে, টিস্যু তো কাজ করে, তার তো হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে, ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এবং যেহেতু কার্বন ডাই অক্সাইড হচ্ছে নেগেটিভ মানে ইনহিবিটর, সো সে হচ্ছে তখন আবার ধরো হিমোগ্লোবিন হচ্ছে লাঙে নিল অক্সিজেন, আর স্টেটে আছে, সে হচ্ছে সার্কুলেট করে টিস্যুতে গেল, টিস্যুতে হচ্ছে অক্সিজেনের কনসেন্ট্রেশন তো কম, এই একটা ইফেক্ট আছে, প্লাস কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে বেশি। তো সে হচ্ছে তখন হচ্ছে হিমোগ্লোবিনটাকে আর থেকে টিতে নিয়ে যায়, টিতে নিতে চায়। সো অ্যাফিনিটি যেহেতু করতে থাকে অক্সিজেনের প্রতি, তো অক্সিজেন টিস্যুতে সে ছেড়ে দিতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই রেগুলেটর গুলোর ব্যাপারে আর একটু ডিটেলস দেখি। ফার্স্ট হচ্ছে 2,3-BPG। ওকে, এটা হচ্ছে 2,3-BPG এর স্ট্রাকচার। ওকে, এই স্ট্রাকচার কি কি লেখা আছে তুমি একটু দেখে নিও। মানে ইউ ডোন্ট হ্যাভ টু ডেফিনেটলি মেমোরাইজ দিস থিংস, হ্যাঁ, এইসব জিনিস মেমোরাইজ করা একটু ডিফিকাল্ট। এটা হচ্ছে 2,3-BPG এর স্ট্রাকচার। এটা খুবই অ্যানায়নিক টাইপের স্ট্রাকচার। ওকে, মানে 2,3-BPG যদি অক্সিজেনকে রেগুলেট করতে চায়, তার তো সরি হিমোগ্লোবিনকে যদি সে রেগুলেট করতে চায়, হিমোগ্লোবিনের স্ট্রাকচারকে, তার তো হিমোগ্লোবিনের কোথাও গিয়ে বাইন্ড করতে হবে। সে আসলে বাইন্ড করে কি? সে বাইন্ড করে এই যে হিমোগ্লোবিনের মাঝখানে যে জায়গাটা ছিল না স্ট্রাকচারে, সেইখানে গিয়ে। ওকে, তো হিমোগ্লোবিন যখন আর স্টেটে থাকে তখন কিন্তু মাঝখানের স্পেসটা হয় কম, তো সেই স্পেসে সে বাইন্ড করতে পারে না আর কি। যখন সে টি স্টেটের দিকে যায় তখন হচ্ছে ওই স্পেসটা বড় হয়, তখন গিয়ে 2,3-BPGটা মাঝখানে বাইন্ড করতে পারে। এখন ধরো 2,3-BPG মাঝখানে বাইন্ড করে আছে, সে তখন কি টি স্টেটে আছে আর কি। 2,3-BPG কখন বাইন্ড করতে পারে? যখন হচ্ছে মাঝখানের স্পেসটা বড় হয়। 2,3-BPG যদি বাইন্ড করতে থাকে ওইখানে, তখন কিন্তু কি সে টি স্টেটে চলে গেল। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে এই যে আমরা বলতেছি যে টি স্টেট, আর স্টেট, অক্সিজেন, এখন ব্যাপারটা কি এরকম যে ধরো লাঙে হচ্ছে গেল, লাঙে হচ্ছে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করছে, মানে সে এখন আর স্টেটে আছে। হ্যাঁ, এখন সে আর স্টেট থেকে লাং থেকে হচ্ছে টিস্যুতে গেল। তোমাদের কি মনে হয়, সে হচ্ছে অক্সিজেনটা ছেড়ে দিবে তারপর 2,3-BPG এখানে বাইন্ড করবে? ব্যাপারটা কি এরকম? স্যার আমার তো মনে হয় হ্যাঁ স্যার, আগে এটা ছেড়ে দেবে, ছেড়ে দেওয়ার পর তারপরে 2,3-BPGটা হয়ে আবার টিতে কনভার্ট হবে, এরকম বোধ হয়। আচ্ছা, ওকে, এই একসাথে হবে এই জিনিস, কি বলছি বুঝছো? এই জিনিস কিন্তু একসাথেই হবে, মানে ওইদিকে অক্সিজেনের কনসেন্ট্রেশন কম, ঠিক আছে, আবার এট এ টাইম ওইখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সরি ধরো 2,3-BPGর পরিমাণ বেশি। কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড পরে আসে, 2,3-BPGর পরিমাণ কি বেশি। সো এটা কিন্তু একটা মিলিত ইফেক্ট। এই দিক দিয়ে হচ্ছে 2,3-BPG মাঝখানে বাইন্ড করতে থাকবে, যা চাবে আর কি, আর শুরুতেই তো পারবে না, অক্সিজেনের সাথে বাইন্ড করে আছে। হ্যাঁ, শুরুতে সে না পারবে না, কারণ হচ্ছে তখন তো সে স্টিল আর স্টেটে আছে, সে হচ্ছে এই দিক থেকে প্রেশার মানে এই ইফেক্ট করতে থাকবে যাতে সেটা আর থেকে টিতে যায়। সে তো মাঝখানে গিয়ে বাইন্ড করার চেষ্টা করবে, এবং তখন সে কি করবে, শুরুতে দেখবে জায়গা একটু কম, জায়গা কম হলে আমরা কি ঠেলে ঠুলে ঢুকতে পারি, ঠিক না? এটার ক্ষেত্রে হিসাবটা কি, তারা তো হচ্ছে সে হচ্ছে ইন্টারাকশন করার চেষ্টা করবে, এবং আলটিমেট অ্যাকচুয়ালি ওই ইন্টারাকশন গুলোই তাকে আর থেকে টিতে নিয়ে নেবে। এই দিক থেকে সে মাঝখানে ঢোকার চেষ্টা করবে, এবং ওই দিক থেকে হচ্ছে যেহেতু অক্সিজেনের কনসেন্ট্রেশন আবার কম, সো অক্সিজেনটা ছেড়ে দিবে সে। লাঙে কিন্তু এই কাজটা সে করতে পারে না, কেন? কারণ লাঙেও কিন্তু 2,3-BPG আছে, হ্যাঁ কম আছে, লাঙে হচ্ছে টিস্যু থেকে কম থাকে, আর লাঙেও কিন্তু সে চেষ্টা করে, লাঙে যে 2,3-BPG আছে সেও চেষ্টা করে হচ্ছে এই মাঝখানে বাইন্ড করার আর কি, কিন্তু সে লাঙে কেন পারতেছে না? কারণ সে লাঙে আবার অক্সিজেনের কনসেন্ট্রেশন অনেক বেশি, কিন্তু টিস্যুতে কেন পারতেছে? কারণ টিস্যুতে অক্সিজেনের কনসেন্ট্রেশন আবার কম। হ্যাঁ, প্লিজ। স্যার 2,3-BPG এটা কোথায় বাইন্ড হবে? এটা কি E7 এ গিয়ে বাইন্ড হবে হিস্টিডিন, না E8 হিস্টিডিনে গিয়ে বাইন্ড হবে? ওইখানে বাইন্ড করে না, E7 আর E8 তো হচ্ছে হিমোগ্লোবিনে, হিম গ্রুপ তো এইদিকে, হিম গ্রুপ তো এইখানে না, তো তাহলে যখন বুঝছো? স্যার যখন সাব ইউনিটটা তৈরি হয়ে যাবে, 4টা সাব ইউনিট মিলে একটা, তখন ওরা বুঝিনি, এটা আবার বলবা? জি স্যার। হ্যাঁ, মানে তোমার কোশ্চেনটা একটু আবার বলো আর কি। স্যার আমার কোয়েশ্চেন হচ্ছে 2,3-BPG এটা মানে কোথায় অ্যাড হয়, মানে বাইন্ডটা হয় কোন জায়গায় এক্স্যাক্টলি? মাঝখানে,
এই যে দেখো, এই যে এই ডান দিকে স্ট্রাকচারটা দেওয়া আছে। তুমি যে এই যেগুলা বললা না, যে কি বলে, ওই যে ধরো হিস্টিডিন F8 বা E7, এগুলো তো মাঝখানে নাই। হিমের স্ট্রাকচার। হ্যাঁ, ওটা তো হিমের স্ট্রাকচার। এই যে এইখানে, এইখানে হ্যাঁ। মাঝখানে অন্য জিনিস। মাঝখানে কি আছে? মাঝখানে হচ্ছে কই গেল, এই যে মাঝখানে হচ্ছে এই জিনিস, এই যে এগুলা, এই পিকটা হচ্ছে 2,3-BPG, আর এগুলা হচ্ছে মাঝখানের এই যে এই সাইডে, এইটা তো একটা প্রোটিন না, সো হিমোগ্লোবিনের এখানে তো জিনিসপাতি আছে আর কি, গ্রুপ আছে, এগুলো হচ্ছে সেগুলো। এই যে হিস্টিডিন 2, হিস্টিডিন 143, লাইসিন 82, হিস্টিডিন 2, ওকে, হিস্টিডিন 143, লাইসিন 82, বুঝছো? জি স্যার। এগুলো হচ্ছে এখানকার। সো এই 2,3-BPG হচ্ছে এদের সাথে বাইন্ড করে আর কি, ইন্টারাকশন করে। আমরা বলতেছি মাঝখানে বাইন্ড করে, তো এটা তো একটা কেমিক্যাল স্ট্রাকচার, ধাম করে মানে পরিণত হবে না। তার তো বেসিক্যালি এদের সাথে কি করতে হবে, একটা ইন্টারাকশন করতে হবে। মানে এই একই সময়ে কিন্তু সবকিছু ঘটতেছে। সে হচ্ছে এদের সাথে ইন্টারাকশন করে মাঝখানে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে, আর সত্যি এমনি ঢুকতে পারবে না। বেসিক্যালি কি হবে, সে যখন এদের সাথে ইন্টারাকশন করবে, এই ইন্টারাকশন গুলাই আসলে আর স্টেট থেকে টি স্টেটে চেঞ্জ করবে, ঠিক আছে? সে এদের সাথে ইন্টারাকশন করতে থাকবে, সে হচ্ছে আর থেকে টিতে চেঞ্জ হবে। টিস্যুতে কেন এই জিনিসটা হবে? কারণ হচ্ছে টিস্যুতে আবার অক্সিজেনের পরিমাণ কম। অক্সিজেনের পরিমাণ যদি বেশি হতো টিস্যুতে, তখন কিন্তু এর সাথে হয়তো ইন্টারাকশন করতেছে 2,3-BPG এর সাথে, কিন্তু সে সফল হতো না আর কে টিতে নিয়ে যেতে। কিন্তু টিস্যুতে যেহেতু আবার ওইদিকে অক্সিজেনের পরিমাণ অনেক কম, সো এই জন্য এই ইন্টারাকশনটা ধরো বলতে পারে এই ইন্টারাকশনটা পাওয়ার বেশি আর কি। হ্যাঁ, কারণ ডেফিনেটলি এখানে তার কনসেন্ট্রেশন বেশি, যার কনসেন্ট্রেশন বেশি তার তো আবার ক্ষমতা বেশি, এটা তো আমরা জানি। কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না ইন্টারাকশন, এখানে কনসেন্ট্রেশন বেশি, পাওয়ারও বেশি। ওকে, এখানে টিস্যুতে অক্সিজেন কম, সো এই ইন্টারাকশনটা ultimately this interaction will win and it will change the structure of hemoglobin from R to T. ওকে, এন্ড লাংয়েও তো এটা আসলে এখন ধরো এই অবস্থায় আছে সে। ওকে, ধরো এই যে 2,3-BPG মাঝখানে বসে আছে, টি অবস্থায় আছে, সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ডিং করলো, করে হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড নিয়ে গেল লাংয়ে। লাংয়ে গিয়ে সে আবার তো এই এই অবস্থায় কেন থাকতে পারে না? সে তো মাঝখানে আছে, বসে আছে মাঝখানে, সুখে শান্তিতে আছে। তার কেন এখান থেকে বের হয়ে গিয়ে যাওয়া লাগবে? কারণ লাংয়ে আবার অক্সিজেনের পরিমাণ অনেক বেশি। তো অক্সিজেন তো আবার যেহেতু কনসেন্ট্রেশন বেশি, অক্সিজেন তো আবার হিম গ্রুপের সাথে কি, হিম গ্রুপের সাথে বাইন্ড করার চেষ্টা করবে, এবং যেহেতু তার কনসেন্ট্রেশন বেশি, সো তারা হিম গ্রুপের সাথে বাইন্ড করতে পারবে, এবং বাইন্ড করার ফলে আলটিমেটলি কি স্ট্রাকচারাল চেঞ্জ হবে, সে এখান থেকে রিলিজ হয়ে যেতে বাধ্য হবে। পয়েন্টটা বুঝতে পারছো? ইটস এ ফাইট। হ্যাঁ, শিওর। কোশ্চেন ছিল স্যার, এই ইনহিবিটরি ফ্যাক্টরস গুলোর কি ইররেগুলার বাইন্ডিং হতে পারে? মানে বাইন্ডিং হয়ে অক্সিজেনের কনসেন্ট্রেশন কোন অর্গান থেকে আরো কমায় দিচ্ছে, এমন হতে পারে? অর্গান থেকে কমায় দিতে পারে মানে ধরো কিরকম? মানে অক্সিজেনের কনসেন্ট্রেশন, অক্সিজেন তো টিস্যু গুলাতে যাচ্ছে কোন অর্গান, হুম হুম। মানে হিমোগ্লোবিন রূপে। তো এখন যে ইনহিবিটরি ফ্যাক্টরস গুলো আছে, ওগুলা কি এক্সেস বাইন্ডিং অথবা কোনো ইররেগুলার বাইন্ডিং হয়ে যদি অক্সিজেনের কনসেন্ট্রেশন অথবা লেভেল কমিয়ে দেয় ওই অর্গান থেকে, এমন কি হতে পারে ইররেগুলার বাইন্ডিং হয়ে? হ্যাঁ, এমন অ্যাকচুয়ালি হতে পারে। তোমার এরকম ওই কিছু মিউটেশনাল ডিজিজ আছে, ওই মিউটেশন হলে হিমোগ্লোবিনের এই স্ট্রাকচারে চেঞ্জ হয় আর কি, ওই মিউটেশন গুলোর কারণে। তখন হচ্ছে আবার এরকম ইরেগুলার বা অ্যাবনর্মাল ইন্টারাকশন বাইন্ডিং হতে পারে, মানে তখন টি থেকে আর স্টেটে যায় না। এরকম মিউটেশন আছে যে মিউটেশনে হচ্ছে এই হিমোগ্লোবিন সবসময় টি স্টেটে থাকবে। এবং যদি সবসময় টি স্টেটে থাকে, 2,3-BPG বাইন্ড করে থাকবে তার সাথে। এই চ্যাপ্টারের একদম শেষে এরকম কিছু মিউটেশনের কথা দেওয়া আছে। বেসিক্যালি হচ্ছে কি 4 টাইপস অফ মিউটেন্ট হিমোগ্লোবিন। হ্যাঁ, এবং বইয়ে দেখলে হয়তো আরো একটা বেশি পাবা। এগুলো হচ্ছে ডিজিজ কন্ডিশন আর কি, মানে তুমি যেটা বলো সেটা হচ্ছে ডিজিজ কন্ডিশন, এবং অফকোর্স এরকম ডিজিজ কন্ডিশন আছে, এবং মিউটেশনের কারণে এরকম ডিজিজ কন্ডিশন হতে পারে। হ্যাঁ, বেসিক্যালি ধরো এরকম 4 টাইপের মিউটেশন হয়। যেমন ধরো একটা হচ্ছে মিউটেশন ইন হিম বাইন্ডিং পকেট, মানে হচ্ছে যে হিমের মিউটেশন হয়ে যেই হিম গ্রুপটাই হচ্ছে থাকে না আর কি, হিমোগ্লোবিন থেকে হিম গ্রুপটা বের হয়ে যায়, হিম গ্রুপ বের হয়ে গেলে সবসময় সাথে বাইন্ডিং করতে পারে না। ওকে, তারপর ধরো এমন মিউটেশন হয় যেটার ফলে তার এই হিমোগ্লোবিনের
টারশিয়ারি স্ট্রাকচার, সাব ইউনিটের স্ট্রাকচারই ঠিক মতো তৈরি হয় না আর কি। ওকে, তারপরে ধরো আবার এরকম হতে পারে যে অক্সিজেন থাকতে হয় কি ফেরাস অবস্থায়, আয়রন 2 অবস্থায়, আয়রন 2 অবস্থায় থাকলে অক্সিজেন বাইন্ড করে, আয়রন 3 অবস্থায় অক্সিজেন বাইন্ড করতে পারে না, ঠিক আছে। সো মিউটেশন হয়ে এই আয়রন 3 অবস্থাটাকে হচ্ছে ধরো ইয়ে করে দেয় আর কি, স্টেবল করে দেয়। আয়রন 3টাকে মেথ হিমোগ্লোবিন বলা হয়, হ্যাঁ? এটাকে মেথ হিমোগ্লোবিন বলে আয়রন 3 অবস্থাটাকে আর কি। যদি আয়রন 3 প্লাস অবস্থায় স্টেবল থাকে হিমোগ্লোবিন, তাহলে কিন্তু সেখানে কোনো অক্সিজেন বাইন্ড করতে হবে না। আবার এরকম মিউটেশনও আছে যার ফলে ধরো আইদার আর স্টেট অথবা টি স্টেট সে হচ্ছে স্টেবল থাকে আর কি। এখন যদি সবসময় আর স্টেটে থাকে তাহলে তো অলওয়েজ অক্সিজেনের সাথে বাইন্ড করে বসে থাকবে। সে হচ্ছে যে ধরো লাঙে গিয়ে অক্সিজেনের সাথে বাইন্ড করবে, কিন্তু টিস্যুতে গিয়ে সে অক্সিজেন আর ছাড়বে না, সে কারণ সে তো আর স্টেটে আছে, আর স্টেটে থাকলে টিস্যুতে অক্সিজেন ছাড়বে না আর কি। আবার যদি সে টি স্টেটে থাকে, টি স্টেটে থাকলে সে অক্সিজেনের সাথে বাইন্ডই করবে না, লাঙেও করবে না, কোথাও করবে না। বুঝতে পারছো? সো ডেফিনেটলি এরকম হতে পারে অ্যাবনর্মাল কন্ডিশন, যে অ্যাবনর্মাল বাইন্ডিং হবে। কারণ যেটা হচ্ছে যে ধরো যদি নর্মাল অবস্থায় থাকে, হ্যাঁ, আমি ধরো নর্মাল, আমাদের বডির ফিজিওলজিও নর্মাল, প্লাস হচ্ছে হিমোগ্লোবিনের স্ট্রাকচারও নর্মাল, তখন আসলে অ্যাবনর্মাল বাইন্ডিং তো হবে না, ঠিক না? এখন ধরো কোন একটা ইমাজিনারি ডিজিজ চিন্তা করলাম যে ঠিক আছে হিমোগ্লোবিন নর্মাল, যে হিমোগ্লোবিনের স্ট্রাকচার নর্মাল, হিমোগ্লোবিনের স্ট্রাকচারে কোনো মিউটেশন নেই, ভেরি ফাইন, বাট সামহাউ কোনো ফিজিওলজিক্যাল কন্ডিশনের কারণে আমাদের লাঙে হচ্ছে 2-3 ডিবিজি বেড়ে গেল। ওকে, তখন কিন্তু এটা আমাদের একটা ডিজিজ কন্ডিশন তৈরি করবে, ঠিক না? টিস্যুর যে ব্যাপারটা, টিস্যুতে কিন্তু অক্সিজেন জমা থাকে না, মানে মায়োগ্লোবিনের সাথে কিছু যুক্ত থাকে, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট টিস্যু কি, টিস্যু তো সে কন্টিনিউয়াস কাজ করতেছে। ধরো হার্টের টিস্যু কন্টিনিউয়াসলি সে কি করতেছে, সে বিটিং করতেছে, তার কিন্তু কন্টিনিউয়াসলি অক্সিজেন দরকার হয়। তো ব্লাড হচ্ছে হার্টের টিস্যুকে যখন অক্সিজেন দিল, সেটা অক্সিজেন খরচ করে ফেলতেছে। এবং আমাদের সব টিস্যুই তারা তো আসলে কাজ করতেছে, রাইট? ধরো আমাদের লিভার সেল তারা অনেক ধরনের এনজাইম হরমোন প্রডিউস করতেছে আর কি। ওকে, তো টিস্যুতে তো অক্সিজেন হচ্ছে কি ইউজ করে ফেলে আর কি। Okay? তোমার কোশ্চেনটা কি এই টাইপের ছিল যে মানে টিস্যুতে অক্সিজেনের পরিমাণ কম বেশি করে ফেলতে পারে কিনা? জি স্যার, আর কোনো অর্গানেও কি কম বেশি করে অর্গান ড্যামেজ আর অর্গান ডেথ করে ফেলতে পারে কিনা? হ্যাঁ পারে। এটাই ছিল question। যেমন ধরো যদি হচ্ছে ধরো ধরো ফর এক্সাম্পল সে হচ্ছে ওই অক্সিজেনের সাথে, ধরো কোন একটা মিউটেশনের ফলে সে অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারলো না, অর্গানে অক্সিজেন দিতে পারবে না। ধরো কন্টিনিউয়াস সে টি স্টেটে থাকে, কন্টিনিউয়াস টি স্টেটে থাকলেও সে কিন্তু অর্গানে অক্সিজেন দিতে পারবে না। আবার ধরো কন্টিনিউয়াস আর স্টেটে থাকে, তাইলেও কিন্তু অর্গানে অক্সিজেন দিতে পারবে না। এবং যখনই হচ্ছে অর্গানে অক্সিজেনের অভাব দেখা দিবে, তখনই কিন্তু অর্গান কি করবে, আস্তে আস্তে অর্গান হচ্ছে মারা যাওয়া শুরু করে। দ্য টিস্যু অফ দ্যাট অর্গান দে বিগিন টু ডাই, সেল ডেথ হতে থাকে। এখন অক্সিজেন না থাকলে সেল তো আসলে মারা যায় না, আমাদের সেলের বেঁচে থাকতে গেলে দে নিড অক্সিজেন। ওকে, আচ্ছা এই যে আমরা শক বলি না, যে যে শক, যে গত বছর যে ডেঙ্গু হওয়ার পর অনেকে মারা গেল না, তারপরে হচ্ছে তোমার ইদানিং এই কোভিড-19 শোনা যাচ্ছে যে মানুষের রক্ত জমাট বেঁধে যাচ্ছে আর কি। ওকে, এবং রক্ত জমাট বাঁধার ফলে তারা হচ্ছে আলটিমেটলি অনেকে ইয়েতেও মারা যাচ্ছে, অর্গান ফেইলারেও মারা যায়, স্ট্রোকেও মারা যায়। আচ্ছা আচ্ছা, গত বছরের ডেঙ্গুটা এক্সাম্পল দিই, ইট উইল বি মাচ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। গত বছর আচ্ছা গত বছর কি ডেন 3 না ডেন 2 ছিল কারো মনে আছে? বাংলাদেশে যে লাস্ট ডেঙ্গু আউটব্রেকটা হলো, ওটা কি ডেন 2 ছিল না ডেন 3 ছিল? 3 নম্বরটা না? 3 ছিল স্যার। 3 ছিল না? ওকে, 3 ছিল। আচ্ছা ওকে, 3 প্যাথোলজি কিন্তু ওই ডেন 1-2 থেকে পুরো ডিফারেন্ট। 3 তে লোকজন মারা গেছে কিন্তু হচ্ছে সব শকে, কিন্তু মানে শুনছো বেসিক্যালি শক আসলে কি। আচ্ছা বুঝাচ্ছি। ডেন 3 প্রবলেম কি ছিল, ডেন 3 হচ্ছে আমাদের যে বডির ব্লাড ভেসেল, এই বডির ব্লাড ভেসেলকে এফেক্ট করতে হয়। তো বডির ব্লাড ভেসেলকে এফেক্ট করার ফলে ব্লাড ভেসেল, ধরো এটা তো একটা টাইট স্ট্রাকচার, সেখানে হচ্ছে এরকম ফুটা ফুটা হয়ে যেত। ওকে, এর ফলে কি হবে, ব্লাড সেখান থেকে লিকেজ হবে। এখন ব্লাড ভেসেল থেকে যদি ব্লাড লিকেজ হওয়া শুরু করে, তার মানে কি আমাদের কিন্তু ব্লাড প্রেশার ফল করবে।
ব্লাড ভেসেল থেকে ব্লাড বের হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার তো ফল করবে। ঠিক আছে, ব্লাড প্রেশার যদি ফল করে তার মানে কি, ব্লাড প্রেশার কম মানে আমাদের বডির অর্গানগুলো এনাফ অক্সিজেন ব্লাড পাচ্ছে না। এনাফ ব্লাড পাচ্ছে না মানে কি, এনাফ অক্সিজেন পাচ্ছে না। তো যখনই এনাফ মানে অক্সিজেন বা এনাফ অক্সিজেন পায় না, তখন হচ্ছে আমাদের টিস্যুগুলো আস্তে আস্তে মারা যাওয়া শুরু করে। ওকে, এই জিনিসটাকে বলা হয় যে টিস্যুটা শকে যাওয়া শুরু করেছে আর কি। ওকে, সে শকে যাচ্ছে। তো যখন হচ্ছে এরকম টিস্যু মারা যেতে যেতে এমন একটা ড্যামেজ হয়ে যাবে যে সেই অর্গানটা আর হচ্ছে কি রিপেয়ার করতে পারবে না, সে হচ্ছে তখন অর্গান অ্যারেস্ট হবে আর কি, মানে অর্গান কাজ করা বন্ধ করে দেবে। দিস ইজ শক। শকের ফলে যেটা হয় তোমার হচ্ছে ওই অর্গান অ্যারেস্ট হয়, মানে অর্গান কাজ করা বন্ধ করে যায়, অর্গান ফেইলার হয়, যেটাকে আমরা অর্গান ফেইলার বলি। এবং পেশেন্ট কিন্তু মারা গেছে ডেন 3 তে এইটাতেই। স্যার শক সিনড্রোম যেটা বললেন। এক্স্যাক্টলি, এটি আর কি শক আর কি। বুঝতে পারছো? জি স্যার। সো অক্সিজেন যদি কমে, অনেক এরকম কিন্তু অনেক ডিজিজ আছে যেটাতে আলটিমেটলি লোকজন অর্গান ফেলিয়ার হয়ে মারা যায়। মানে অর্গান ফেলিয়ার ওই কারণেই হয়, মানে টিস্যু ড্যামেজ হয়, অক্সিজেন যদি কমে যায়। কারণ ধরো কারো যদি কনস্ট্যান্ট ব্লাড প্রেশার লো থাকে, তাহলে কিন্তু অর্গান ড্যামেজ হবে। স্যার এই জন্য কিন্তু ইয়াস প্লিজ। ইভেন তো কোভিড-19 ও তো এই কাজ করছে। হ্যাঁ, কোভিড-19 হচ্ছে, এবং কোভিড-19 দুই টাইপের হচ্ছে। একগুলো কিছু কিছু শকে মারা যাচ্ছে আর কি। হ্যাঁ, যেহেতু ব্লাড ক্লট করে ফেলতেছে, ব্লাড ক্লট করলে কি হবে, ওই তো একই জিনিস, ব্লাড ক্লট হয়ে গেছে, এখন তো টিস্যু তো ঠিক মতো কি পাবে না, অক্সিজেন পাবে না, ঠিক না? জি স্যার। আবার আরেকটা জিনিসও হচ্ছে, এখন যদি ব্লাড ক্লট হয়ে যায়, আমাদের ব্রেনের যে ভেসেল আছে না, জি স্যার। আমাদের ব্রেনের ভেসেল কিন্তু খুব চিকন। এই আমাদের যে ভেসেল, ব্লাড ভেসেল, এগুলোকে ভাস্কুলেচার বলি আর কি আমরা। স্যার হ্যাঁ, স্ট্রোক। ব্রেনের এক্স্যাক্টলি স্ট্রোক। ব্রেনের ভেসেল খুব চিকন তো, এখন ব্লাড যদি ক্লট হয়ে এরকম ব্রেনের ভেসেলে গিয়ে ধরো বেঁধে গেল, ব্লাড সার্কুলেশন হবে না, তখন তো স্ট্রোক হবে। জি স্যার। এবং স্ট্রোকও কিন্তু আলটিমেটলি হচ্ছে কেন, কারণ হচ্ছে আমার ব্রেন অক্সিজেন পাচ্ছে না, রাইট? রাইট স্যার। সো ব্লাড ক্লট হয়ে গেলে প্রবলেম হয় কি। তো সিমিলারলি কিন্তু আমরা যদি ধরো প্রেশার যদি খুব কম করে, ফল করে, ধাম করে, তখনও কিন্তু স্ট্রোক হতে পারে। তখন তো ব্রেন তো ইয়া পাবে না, ব্লাড পাবে না। ওকে, মানে ব্লাড না পাওয়া মানে হচ্ছে অক্সিজেন না পাওয়া আর কি। তো অনেক ডিজিজেরই এরকম দেখা যায় যে আলটিমেট ফলাফল সেমই আর কি, যে আলটিমেটলি ডেথ হয় একই ওই কারণেই। বাট এই প্যাথোজেনেসিসটা ডিফারেন্ট হতে পারে আর কি, যে কিভাবে আসলে ইফেক্টটা হচ্ছে আর কি। ওকে, সরি। আচ্ছা, এটা তো 2-3 বিপিজি গেল, এগুলো পড়লেই বুঝবো আর কি। হ্যাঁ, অলরেডি বুঝে গেছি। তারপরে হচ্ছে, আচ্ছা তোমাদের আরো 5 মিনিট নষ্ট করবে, হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। ওকে, ওকে স্যার। একটু চুলা রেখে লাভ নেই। এই ফেটাল হিমোগ্লোবিন এবং এখানে ফিটাল হিমোগ্লোবিন এবং মাদার হিমোগ্লোবিন, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু। হ্যাঁ, আচ্ছা, টিস্যু থেকে টিস্যুতে আমরা বুঝলাম, লাঙে হচ্ছে বাইন্ড করলো, টিস্যুতে গিয়ে ছেড়ে দিল, এটা তো আমরা বুঝলাম। কারণ হচ্ছে সেখানে কি অক্সিজেনের কনসেন্ট্রেশন ডিফারেন্ট, তারপরে যে ইনহিবিটর গুলো সেটার কনসেন্ট্রেশনের ডিফারেন্স আর কি। ওকে, কার্বন ডাইঅক্সাইড একটা ইনহিবিটর, সেটার কনসেন্ট্রেশন ডিফারেন্ট, এবং আমাদের বিভিন্ন অর্গানের হাইড্রোজেনের মানে পিএইচও কিন্তু ডিফারেন্ট হয়। আচ্ছা, সেটা পরে আসতেছে। তো এই জন্য হচ্ছে ওইটা তো হইলো, কিন্তু হোয়াট হ্যাপেন টু দ্য মাদার, মানে প্রেগনেন্ট উইমেনের নিজের তো হিমোগ্লোবিন, হ্যাঁ, তার যে বাচ্চা, হুম, সে বাচ্চারও তো হচ্ছে হিমোগ্লোবিনই লাগে। মানে এখন বাচ্চারও তো অক্সিজেনই লাগে, যে মার উম্বে যে বাচ্চাটা আছে। এখন মার হিমোগ্লোবিন হচ্ছে মার লাং থেকে নিল, অক্সিজেন নিয়ে গিয়ে বাচ্চার হিমোগ্লোবিনেই অক্সিজেনটা দেয়। স্যার প্লাসেন্টা দিয়ে না? হ্যাঁ, প্লাসেন্টা দিয়ে দেয়, কিন্তু হিমোগ্লোবিন আর হিমোগ্লোবিনকে অক্সিজেন দিচ্ছে। এটা একটু অন্যরকম না? আমাদের বডি থেকে এই কাজটা হচ্ছে, মানে আমাদের ফুসফুসের যে হিমোগ্লোবিন, মানে ফুসফুস থেকে সে অক্সিজেন নিয়ে কি আরেক হিমোগ্লোবিনকে অক্সিজেন দিচ্ছে? না স্যার, এটা বলে অ্যান্টিজেন হিসেবে। দাঁড়াও, আমাদের বডি থেকে আরেকটা হিমোগ্লোবিনকে অক্সিজেন দিচ্ছে না তো, সে তো জাস্ট টিস্যুকে দিয়ে দিচ্ছে, মানে অক্সিজেন সে ছেড়ে দিচ্ছে, ঠিক না, আমাদের বডিতে। হ্যাঁ, কিন্তু প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে কি, এই হিমোগ্লোবিন কিন্তু আরেক টিস্যুকে দিচ্ছে না, সে দিচ্ছে কোথায়, ফিটাসের হিমোগ্লোবিনকে দিচ্ছে। মার ব্লাড কিন্তু ফিটাসের ব্লাডে যায় না, এটা তো জানো নাকি?
মার ব্লাড আর ফিটাসের ব্লাড কমপ্লিটলি আলাদা। জি স্যার। মার ব্লাড গিয়ে ফিটাসে যায় না, তাহলে তো আসলে ঝামেলা হয়ে যেতে পারে অনেক সময়, কি হ্যাঁ। সো এই দুইটা ব্লাড কিন্তু আলাদা। এখন মার হিমোগ্লোবিন অক্সিজেন নিয়ে গিয়ে ফিটাসের হিমোগ্লোবিনকে দিচ্ছে। সো কেন দিবে, হ্যাঁ, সো দিবে কারণ হচ্ছে এখানে ডিফারেন্স আছে। সো ডেফিনেটলি দেয়ার শুড বি সামথিং, যে মার হিমোগ্লোবিন এবং ফিটাসের হিমোগ্লোবিনে কিছু না ডিফারেন্স থাকতে হয়। এই ডিফারেন্স থাকার ফলেই মার হিমোগ্লোবিন থেকে সেটা তো অ্যাডাল্ট হিমোগ্লোবিন, আর ফিটাসেরটা ফিটাস হিমোগ্লোবিন, হ্যাঁ। সেই ডিফারেন্স থাকার কারণেই হচ্ছে ম্যাটারনাল হিমোগ্লোবিনটা মানে মার হিমোগ্লোবিনটা ফিটাসের হিমোগ্লোবিনকে অক্সিজেনটা দিতে পারে। তো এই ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে কয়েকটা ডিফারেন্স আছে। একটা হচ্ছে স্ট্রাকচারাল ডিফারেন্স আছে। যেমন ধরো মার হিমোগ্লোবিন কো, সেটা তো অ্যাডাল্ট হিমোগ্লোবিন। মার হিমোগ্লোবিন হচ্ছে আলফা আর বিটা দিয়ে তৈরি না, আমরা দেখছি না আলফা টু বিটা টু, আলফা আর বিটা দুই ধরনের চেইন থাকে। জি স্যার, দুটো আইডেন্টিক্যাল। হ্যাঁ, এই ফিটাসেরটা একটু ডিফারেন্ট। ফিটাসেরটা আলফা এবং গামা। ফিটাসের হিমোগ্লোবিনে বিটা চেইন থাকে না, থাকে হচ্ছে আলফা চেইন, সরি গামা চেইন। মানে আলফা দুইটাতেই থাকে, মার হিমোগ্লোবিনও থাকে ফিটাসেও থাকে, কিন্তু হিমোগ্লোবিনের বিটা চেইন ছিল, ফিটাসের হিমোগ্লোবিনে হচ্ছে বিটা চেইন নেই, গামা চেইন। এবং বিটা চেইন এবং গামা চেইনের মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে বিটা চেইনের যে হিস্টিডিন, হিস্টিডিন 143 আর কি, 143 নম্বর হিস্টিডিনে, দাঁড়াও, আচ্ছা, বিটা চেইনের ক্ষেত্রে 2,3-BPG বাইন্ডিং সাইটটা হচ্ছে হিস্টিডিন 143 নম্বরে, ঠিক আছে। আর গামা চেইনের ক্ষেত্রে তোমার এই 2,3-BPG বাইন্ডিং সাইটটা ডিফারেন্ট, সেটা হচ্ছে সেরিন 143 নম্বর, সেরিন 143 পজিশনে। ওকে, মানে এই দুই চেইনের ক্ষেত্রে এই বিটা চেইন কি ম্যাটার্নাল হিমোগ্লোবিন, আর গামা চেইন হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন। তার মানে কি মায়ের হিমোগ্লোবিন আর ফিটাসের হিমোগ্লোবিনের কিন্তু 2,3-BPG বাইন্ডিং সাইটটা ডিফারেন্ট। ওকে, এবং এই ডিফারেন্সটার কারণে দেখা যায়, ডিফারেন্সটার কারণে যেটা হয়, তোমার 2,3-BPG মায়ের হিমোগ্লোবিনের সাথে মোর টাইটলি বাউন্ড করতে পারে। মানে 2,3-BPG এফিনিটি টু মাদার্স হিমোগ্লোবিন ইজ হায়ার দেন এফিনিটি টু ফিটাস হিমোগ্লোবিন। বুঝা গেছে? মানে 2,3-BPG যত সহজে ফিটাসের হিমোগ্লোবিনের সাথে যেভাবে বাইন্ড করে, তার থেকে মাছ হায়ার অ্যাফিনিটি সহ মায়ের হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে। ওকে, সো এর ফলে কি হবে? এর ফলে দেখা যাবে ধরো মার ফুসফুস থেকে হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেন নিয়ে ফিটাসে গেল, মানে যেখানে অক্সিজেন ট্রান্সফারটা হবে। এখন ওখানে তো ধরো 2,3-BPG আছে, সেই 2,3-BPG হচ্ছে মার হিমোগ্লোবিনের সাথে কি, মানে এই 2,3-BPG দুইটার সাথে বাইন্ড করার চেষ্টা করবে, কিন্তু যে অ্যাফিনিটি বেশি হওয়ার কারণে সে মার হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে ইজিলি। সো তখন মার হিমোগ্লোবিন অক্সিজেনটা ছেড়ে দিবে, ফিটাসের হিমোগ্লোবিন সেই অক্সিজেনটা নিয়ে নিবে। ওকে, এটা তো হচ্ছে একটা ডিফারেন্স। আর একটা ডিফারেন্স হচ্ছে ফিটাসের হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি বেশি মার হিমোগ্লোবিনের চেয়ে। এই দুইটা কারণে। বুঝছো ব্যাপারটা? জি স্যার। ওকে, ওয়ান্ডারফুল। আচ্ছা, আরো কিছু রেগুলেটর তো থাকে, যে হাইড্রোজেন আর, মানে এখন আমরা ফিটাস মাঠ থেকে বের হয়ে গেছি, আরো কিছু রেগুলেটর আছে হাইড্রোজেন কি করে। ওকে, তোমার হাইড্রোজেন আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিছু রেগুলেটর আছে, এগুলো পড়লেই বুঝবো আর কি। হ্যাঁ, এগুলো ডিটেলসে নেই, জাস্ট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স তাও আছে আর কি। যে লাং এবং টিস্যুর যে ফিজিওলজি ডিফারেন্ট হওয়ার কারণে লাংয়ে অক্সিজেন বাইন্ড করতে পারে, টিস্যুতে অক্সিজেন ছেড়ে দিতে পারে। সেগুলা পড়লেই বুঝবা। এগুলো হচ্ছে লাস্টে যে কিছু মিউটেশনের কথা বলা আছে আর কি, যে কি কি মিউটেশন হলে হিমোগ্লোবিন অ্যাবনর্মাল আচরণ করে আর কি। ওকে, আচ্ছা, সরি তোমাদের অনেকক্ষণ সময় নষ্ট করলাম। স্যার ইটস ওকে স্যার। স্যার ওই যে হ্যাঁ, কুইজ বলেননি স্যার এখন। ও কুইজের ডেট বলি নাই। আচ্ছা, বাই দ্য ওয়ে শোনো, এই চ্যাপ্টারটা এটা কিন্তু অনেক বড় চ্যাপ্টার, হ্যাঁ, যথেষ্ট বড়। এটা তোমরা পড়বা, নেক্সট ক্লাসে হচ্ছে এটা কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আচ্ছা, কুইজের ডেট দিবি না? স্যার ডেট, তারপরে চ্যাপ্টার সিলেবাস কোনটাই বলেন। আচ্ছা, কুইজ কবে দেওয়া যায়?
আচ্ছা নেক্সট ক্লাসের দিকে তো যেহেতু তোমাদের আমার খাতা দিতে হবে, সো 9 তারিখে দিবা নাকি? 9 তারিখে ক্লাস আছে না? কত তারিখে class আছে? 9 তারিখ হচ্ছে নেক্সট বুধবার, মানে এই বুধবার না, পরের বুধবার। স্যার দেওয়া যায় স্যার। ওকে, তাহলে হচ্ছে সেপ্টেম্বর 9 দাও। হ্যাঁ, আর সিলেবাস কি? স্যার ক্যাটালাইটিক মেকানিজম ছিল, এনজাইম ইনহিবিটর কোর্স, আর এটা হচ্ছে ওকে, দাঁড়া আমি নিজেই ভুলে গেছি কি কি পড়াইছিলাম মিডের পরে। কি কি ছিল? স্যার ক্যাটালাইটিক মেকানিজম ছিল চ্যাপ্টার 6। আচ্ছা আচ্ছা, ওই চ্যাপ্টার 5 পর্যন্ত ইয়াতেই তো ছিল, মিডেই ছিল না? জি স্যার। আচ্ছা, এইবারের কুইজ হচ্ছে প্রথম কুইজের মতো হবে না, হ্যাঁ, ওই জাস্ট ওই অনেকটা মিড টাইপের কোশ্চেন থাকবে, সো এই জন্য আমি তোমাদেরকে বেশি সময় দিব। ওকে স্যার। ওকে, এবং বেশি সময় দিব, কোনো টাইম কুইজও হবে না। সো তোমরা হচ্ছে ওই এবং আমি ওই অফলাইনে যাতে দিতে পারো সেটা জাস্ট মিডিয়া স্টাইলে দিব আর কি। তো এটা সবার জন্যই ভালো আর কি, ইন্টারনেটের স্পিড নিয়ে ঝামেলা করতে হবে না আমাদের। কি করা যায়, কয়টা চ্যাপ্টারের উপর দিবা? স্যার আপনি বলুন। শুধু একটা চ্যাপ্টারের উপর কি কুইজ দেওয়াটা ঠিক হবে? তাহলে স্যার ভাইবা নেবেন কিভাবে যদি সবগুলো স্যার কুইজই দিয়ে দেই? এটা একটা ভালো কথা বলছো। স্যার 3টা তো হয়েছে আজকে দিয়ে, 3টার মধ্যে 2টা দেওয়া দিলে এরপরে আচ্ছা, 2টা দিয়ে দাও, অসুবিধা নেই। হ্যাঁ, কুইজ তো দিয়ে দাও 2টা, ঠিক আছে? জি স্যার। 2টা দিয়ে দাও। স্যার এরপরে আর কয়টা চ্যাপ্টার পড়াবেন স্যার? আচ্ছা, এইটার পরে আমাদের ওর মেইন চ্যাপ্টার বাকি আছে বেসিক্যালি আর একটা, মানে মেইন চ্যাপ্টার বলতে পারছি কি যে বেসিক যে জিনিসগুলো, ওই এনজাইম রেগুলেশন আর কি। তারপরে হচ্ছে আমরা স্পেসিফিক কিছু এনজাইম পড়বো আর কি। স্পেসিফিক এনজাইম ধরো আমাদের এমন কোনো ইয়া নাই যে আমাদের কয়টা পড়তে হবে, আমরা চাইলে 2টা এনজাইমও পড়তে পারি, আমরা চাইলে 4টা এনজাইমও পড়তে পারি। এনজাইমের তো আসলে কোনো অভাব নাই, সো ওইটা আর কি আমরা ওই সময় হিসেবে অ্যাটলিস্ট আমরা 2টা 3টা এনজাইম দেখবো আর কি। তাহলে হয় কি, তাহলে এনজাইমের যে মেকানিজম গুলো সেগুলো হচ্ছে বোঝার মানে অনেক বেশি ইজি হয়ে যায় বোঝাটা। ওকে স্যার। ওকে, তাহলে হচ্ছে আচ্ছা 2টার উপর দাও দেখি কুইজ তো, আর ওপেন বুক এক্সাম তো, চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? চ্যাপ্টার 6 স্যার ক্যাটালাইটিক মেকানিজম আর এনজাইম। এনজাইম ইনহিবিটর চ্যাপ্টার 6 এন্ড চ্যাপ্টার 7 ওপেন বুক এক্সাম হবে। আচ্ছা স্যার। অরিজিনালি আমাদের ইনস্ট্রাকশন ছিল ভাইবা নেওয়ার জন্য হচ্ছে যে ওই মানে যেটার উপর এরকম আমরা ইয়ে নিব এক্সাম দিব সেটার উপরই ভাইবা, যে তোমরা অ্যান্সার বুঝে লেখছো নাকি শোনার জন্য আর কি। এনিওয়ে, আচ্ছা ওই বাক্সে দেখবা একটা নতুন সেকশন খুলছে আর কি, খামাখা খুলছে, যাই হোক। জি স্যার, ওই যে ক্যালেন্ডারের এটা। হ্যাঁ, এই ওখানে এখন থেকে ওখানে হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিব আর কি। তোমরা কোনো মেইল পাইছো এরকম? স্যার মেইল পাইনি, বাট ওটা দেখলাম ক্যালেন্ডারের এটা যে। আচ্ছা, মানে যেটা কি নট অনলি এই কোর্স, সব কোর্সেই দেখবা হচ্ছে এরকম ফ্যাকাল্টিরা হচ্ছে এরকম একটা সেকশন খুলবে আর কি। হ্যাঁ, সব কোর্সে যত কোর্স আছে, তো চেষ্টা করা হবে অ্যানাউন্সমেন্ট গুলো মানে ওখানে দেওয়ার আর কি। বলতে ওইটা হয় কি যে তাহলে হচ্ছে অ্যানাউন্সমেন্টটা তোমাদের জন্য পাওয়াটাও ইজি ইজি হয়ে যায় আর কি, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এটা একটু পরে টরে এসো, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এটা এই যে কনফিউশন থাকবে সেগুলো নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।